বর আর তার প্রেমিকার সেক্সুয়াল ভিডিও ছবি নিজের চোখে দেখে দিশাহারা হয়ে পড়েছে মীরাব। ওগুলো দেখার পর বিরতিহীনভাবে কান্না করে যাচ্ছে সে। বর চিট করেছে এই অবধি ধারণা ছিল, কিন্তু সত্যি সত্যি বিষয়টা শারীরিক সম্পর্ক অবধি গিয়েছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাত থেকে একভাবে কেঁদে যাচ্ছে সে। বিষয়টা কাউকে না বলে শান্তি পাচ্ছিল না বলে হোসনারা বেগমকে কল করেছে সে। প্রথমে আদনানকে কল দিতে চেয়েছিল, কিন্তু বাদ সেধেছে মন। কি বলতো সে এই মানুষটাকে? কিভাবে বলতো? ইউসুফ, ইউসুফ, আমার বাবা তোমাকে ঠকিয়েছিল, তার শাস্তি আমি এখন প্রতিনিয়ত পাচ্ছি। আমাকে দুনিয়াবি জাহান্নাম দেখিয়ে দিয়েছে এই দুনিয়ার মানুষ। মীরা ব্যর্থ হয়েছে। মীরা পারেনি আদনানকে ফোন করতে এবং নিজের ভেতরের কষ্টগুলো উগরে দিতে। নিজের ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট থেকে এখনো বের হতে পারেনি সে। তার মাঝে বাবার অতি পছন্দের মানুষটা তার জীবনের ইতি টানতে কর্মরত। অতীত ভুলে ঠিকই তো সে হাসানের সাথে সংসার করার চেষ্টা করছিল, তবুও কেন সৃষ্টিকর্তা এমন করলেন? কোন স্ত্রীর হিম্মত আছে নিজের স্বামীর নগ্ন ছবি ভিডিও দেখার? সঙ্গী হিসেবে থাকে যখন অন্য মেয়ে। পারছে না, মীরাব কিছুতেই সহ্য করতে পারছে না। সারা রাত কান্না করে চোখের পানি শুকোচ্ছে না তার। নিঃশ্বাসটা কেন থেমে যাচ্ছে না? কেন বন্ধ হয়ে যাচ্ছে না আজীবনের জন্য? এসব জানার পর, দেখার পর কিভাবে বেঁচে থাকবে সে? কিভাবে সম্ভব বেঁচে থাকা? ফোন কানে নিয়ে কান্না করেই যাচ্ছে সে। কোনো এক সময়ের প্রিয় মানুষের গলা কানে আসতেই যেন আহ্লাদি হয়ে উঠল সে। বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে তার। জানাতে ইচ্ছে করছে, গুলনিহালের মৃত্যুর পর আজ মীরাবও মারা গিয়েছে। গুলনিহাল মরেছিল ইউসুফকে হারিয়ে, আর মীরা মৃত্যুসজ্জা বাস্তবতার কাছে আর ভাগ্যের কাছে হেরে গিয়ে। গুলনিহাল, ঠিক আছে তুমি? এমন করে কান্না করো না, একটু তো দয়া করো। ইউসুফ তার গুলনিহালের কান্না একদম সহ্য করতে পারে না। কেন এমন করছো তুমি? কি হয়েছে বলো আমাকে। আদনানের প্রশ্নে যেন আরো ভেঙে পড়ল মীরাব। এক হাতে মুখ চেপে ধরে ফুঁফিয়ে উঠছে বারবার। কান্না থামানোর চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে সে। শেষ অবধি ফুঁফিয়ে কান্না করে উঠল সে। মীরাবের কান্নায় বুকে তোলপাড় শুরু হলো আদনানের। শক্তপোক্ত হৃদয়ের পুরুষ পৃথিবীর সবকিছু সহ্য করতে পারে, শুধু পছন্দের নারী চোখের পানি সহ্য করতে পারে না। আদনান ফের বলে উঠল, গুলনিহাল, দেখো আমি এখনো বেঁচে আছি। তুমি শুধু একবার আমাকে ডেকে দেখো, একবার ডাকো আমাকে। তোমার পুরনো দিন আমি আবার ফিরিয়ে। কথাটা শেষ করতে পারল না সে। হাত থেকে ফোনটা কেড়ে নিল হুসনা বেগম। চোখ রাঙিয়ে বিরক্তিভাব প্রকাশ করতেই মাথা নিচু করে নিল আদনান। হাত রাখলো টেবিলের কলমদানির উপর। শক্ত করে চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। হোসনা বেগম ধীরে ধীরে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। চোখ রাখলেন বাহিরে শিমুল গাছের উপর। মেয়েটার কান্না এখনো কানের পর্দায় আঘাত হানছে। এভাবে কাঁদতে তিনি প্রথমবার দেখেছিলেন প্রায় বছর 3 আগে। মেয়েটা কেঁদেছিল, চিৎকার করে, ছোট বাচ্চাদের মতো, বাবার পা ধরে। বিয়ে করবে না বলে কেঁদেছিল, আদনানের জন্য কেঁদেছিল। সেই কান্নাই শেষ কান্না ছিল তার। এরপর সেভাবে আর মীরাবকে কাঁদতে দেখেননি তিনি। আজ হঠাৎ কি হলো যার জন্য এভাবে কাঁদছে মেয়েটা? জানতে বেশ আগ্রহী হুসনা বেগম। তিনি সময় নিয়ে জিজ্ঞেস করলেন, শান্ত হও মীরাব, কি হয়েছে বলো আমাকে। এমন করে কেন কাঁদছো? মীরাবের কণ্ঠ রোধ হয়ে আসছে। খাটের নিচের অংশে হেলান দিয়ে মেঝেতে বসে আছে সে। গভীর ঘুমে আচ্ছন্ন হাসান টেরও পাচ্ছে না রুমে কি ঘটেছে, কি ঘটছে, অথবা কি ঘটতে চলেছে। আদনান মায়ের দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই হোসনা বেগম বাম হাতের ইশারায় তাকে চুপ করতে বলল। আদনান পুনরায় মাথা নিচু করে নিল। এই একটা মানুষের কথায় বলতে গেলে পুরো গ্রাম চলে। সেই মানুষটা মায়ের সাথে মাথা উঁচু বা গলা উঁচু করে কথা বলার সাহস করে না। ছেলের এই ব্যবহারের জন্যই হয়তো মায়ের দাম এ বাড়িতে এত বেশি। এখনো তিনি টিকে আছেন। মীরাবের গলা এতক্ষণে ভেসে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, খালামণি, আমি এখানে থাকবো না, আমাকে তুমি নিয়ে যাও। হোসনা বেগম থমথমে গলায় বললেন,
এমন আবদার করে না মা। কি হয়েছে বলো তো শুনি। আদনান এগিয়ে গেল মায়ের দিকে। পাশে গিয়ে স্থির হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হচ্ছে না সে। কোনোভাবেই পরিস্থিতি তার মধ্যে স্থির ভাব আনতে সক্ষম হচ্ছে না। মীরা বোপাশে থেকে জবাব দিল, আমি এই অমানুষকে মেরে ফেলবো, বাঁচতে দেব না আমি। ওসব পরে হবে, আগে বলো এমন কান্না করছো কেন? আমি রাতে ঘুমের ওষুধ খাইয়েছি। বেঁচে আছে? হোসনারা বেগমের গলার স্বর স্বাভাবিক। মীরাব নিরুত্তর রইল কিছুক্ষণ। আদনান অতি উৎসাহ নিয়ে উত্তর শুনতে দাঁড়িয়ে আছে। মীরাব কাঁচা কাজ করবে না, এটুকু আস্থা সে রেখেছিল। মীরাব কি আসলেই আস্থাভাজন হতে পেরেছে? আদনানের সাথে মীরাবের কথা হয় না। সেদিন মীরাবের সাথে কথা হয়েছিল, এরপর সে নিজেই নিজেকে সরিয়ে নিয়েছে। মাকে বলে রেখেছে প্রতিদিন একবার করে হলেও যেন ফোন করে খোঁজ খবর নেয়, ছেলের কথা রাখতে। হোসনারা বেগমও তাই করছিলেন। নিয়ম করে বিকেলে কল করেন তিনি। আজ সকালে হঠাৎ মীরাবের কল এবং এমন কান্নাকাটি তিনি মোটেও আশা করেননি। গতকাল বিকেলে যখন কথা হলো তখন সবই ঠিকঠাক ছিল। মীরাবের নীরবতার সমাপ্তি ঘটল। সে বারবার নাক টেনে কিছুটা নিয়ন্ত্রণে নিল নিজের কান্না। বলল সে ঘুমোচ্ছে, দুপুরের আগে উঠবে না। মরেনি, কিন্তু মরে যাওয়া উচিত ছিল। কি হয়েছে? তোমার মায়ের সাথে কথা হয়েছে? আমি কারোর সাথে কথা বলবো না। আই জাস্ট হেট দেম। দেম? তোমার আম্মা তোমার জন্য কত ভাবে সেটা তুমি ভালো করে জানো। আচ্ছা এখন এসব বাদ দাও, কি হয়েছে স্পষ্ট করে বলো তো মা। এই অমানুষ বেঁচে থাকার অধিকার হারিয়েছে। আদনান সব শুনছে। মায়ের অতি নিকটে দাঁড়ানোর দরুন সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে সে। মীরাব থেমে পুনরায় বলল, ওদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে খালামণি। একাধিকবার, একবার নয়। ওদের প্রেম শুধু মুখে মুখে নয়, ওরা একে অপরের শরীর ছুঁয়েছে। আমার দম বন্ধ লাগছে, আমার বমি পাচ্ছে এই লোকটার দিকে তাকালে। আমাকে এখান থেকে বের করো খালামণি। আদনান চোখ খিচে বন্ধ করে নিল। অনুমান সে করেছিল, কিন্তু সত্যি হবে সেটা আশা করেনি। মনে মনে চেয়েছিল এটা অন্তত না হোক, ভঙ্গুর হৃদয় আর আঘাত না পাক। ওই হৃদয়ের আঘাত যে হৃদয়কে প্রচন্ড পোড়ায়। হোসনারা বেগম আদনানের দিকে চাইলেন। তিনি সম্ভবত এবার একটু স্পেস চাইছেন। ছেলের সামনে এসব নিয়ে কথা বলা দৃষ্টিকটু দেখায়। আদনান মায়ের চোখের ভাষা বোঝে। সব কথা মুখে বলা অবধি অপেক্ষা তার করতে হয় না। সে আর দেরি করলো না। সে জানে তার মা এবার মীরাবকে সান্ত্বনা দেবে, কষ্ট কমানোর চেষ্টা করবে। এই কষ্ট কি কোনো কথায় যাবে? প্রশ্নবিদ্ধ তার মস্তিষ্ক। আদনান মৌনভাবেই প্রস্থান করলো। বুকে চাপা কষ্ট, অভিমান ভাগ্যের ওপর। কেন পৃথিবীর এত এত সুন্দর মিলনের মতো আরো দুটি হৃদয়ের মেলবন্ধন সম্ভব হলো না? কেন হলো না? ইউসুফ আর গুলনিহাল এক হলে কার কি ক্ষতি হয়ে যেত? তৃষ্ণার্ত দুটি হৃদয় না হয় একে অপরকে পেয়ে একটু শান্ত হতো। আদনান করিডোরে এসে দাঁড়ালো। মীরাবের কান্না সে আওয়াজ বারবার তার কানে বাজছে, ঠিক থাকতে দিচ্ছে না তাকে। হৃদয়ে দহন শুরু হয়েছে অনেক আগে, সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সময় অতিবাহিত হলো অনেকটা। সূর্যের তেজ ধীরে ধীরে বাড়ছে। রোদ এসে পড়েছে আদনানের চোখে মুখে। পাঞ্জাবির হাতা গুছিয়ে কোণে অবধি করে রেখেছে সে। হাঁসফাঁস লাগছে অনেকক্ষণ ধরে। গলার কাছের বোতাম দুটো খুলে ফেলল সে। হাতের উল্টা পাশ দিয়ে কাঁধ, গলার ঘাম মুছে ফেলল। পুরো শরীর ঘর্মাক্ত। পাঞ্জাবি শরীরের সাথে লেগে যাচ্ছে। পায়চারি করছে করিডোরের কিছু জায়গা ধরে। হোসনারা বেগম বাহিরে এলেন। ছেলেকে উদ্ভ্রান্তের মতো পায়চারি করতে দেখে দরজায় দাঁড়িয়ে বলে উঠলেন, আশা করছি তুমি নিজেকে সামলে নেবে। দাঁড়িয়ে গেল আদনান। মায়ের দিকে ফিরে এগিয়ে এলো কিছুটা। সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, আমি পারছি না মামনি। তোমাকে পারতে হবে। আমি এমন ছেলে জন্ম দেইনি যে কথায় কথায় কাপুরুষের মতো নিজের অপারগতা প্রকাশ করবে। আদনান দীর্ঘশ্বাস ফেলল, অন্যদিকে চোখ সরিয়ে নিল। রুদ্ধ কণ্ঠে বলে উঠল, প্রথমবার তাকে হারিয়েছিলাম, দ্বিতীয়বার তাকে পাওয়ার সুযোগ পেলে
পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তাকে নিজের করে নেব। গুলনিহাল, গুলনিহাল শুধু তার ইউসুফের। মামুনের কথা মানবে না? আমাকে তোমার বিরুদ্ধে চাইছো? আদনান পুনরায় মায়ের দিকে তাকালো। বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আশা করছি আমার মামুনি আমার বিরুদ্ধে অবস্থান করবে না। বলেই বাহিরের দিকে পা বাড়ালো আদনান। হোসনে আরা বেগমের মনে ভয় সৃষ্টি হলো। ভীত হলেন তিনি। এই ছেলে সহজে এমন ভাবে কথা বলে না। যখন কথার ধরন এমন হয়, তখন কেউ না কেউ নিজের বিপদ অবশ্যই ডেকে আনে। তবে এবার সে কে? হাসান? আদনানের লড়াকু দুইটা হাত থেকে বাঁচতে পারবে সে? ভীষণ চিন্তিত দেখালো হোসনে আরা বেগমকে। আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, আদনান যেন অতীত কোনোভাবেই না ভুলে যায়। অতীত ভয়ঙ্কর জিনিস, বড্ড ভয়ঙ্কর জিনিস। হাসানের ঘুম ভাঙল বিকেলে, আসরের ওয়াক্ত। এই অসময়ে ঘুম ভাঙলেও ঘুম চোখে থেকে সরছে না। ঘুম ঘুম চোখেই কষ্ট করে তাকানোর চেষ্টা করলো। রুম ফাঁকা, মিরাব নেই। আর মোড়া ভেঙে ধীরে ধীরে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকাতেই দেখলো 4:52। পাশে এম নয়, PM দেখে এক প্রকার আঁতকে উঠল সে। লাবণী কল দিয়েছিল, 35টা মিসড কল। চোখ মুছে আবারও সবকিছু চোখ বড় বড় করে দেখলো সে। বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এসে মিরাবকে খুঁজলো সে। মিরাবকে দেখছে না। 2 কদম এগিয়ে গিয়ে পাশের রুমে উকি দিতে দেখলো মিরাব সিজদারত। গুনগুন শব্দ এবং নাক টানা শব্দ ভেসে আসছে, তার মানে সে সিজদায় কান্নাকাটি করছে। সেদিকে পাত্তা দিল না হাসান। নিঃশব্দে আবার সবার ঘরে ফিরে গেল। লাবণীকে কল ব্যাক করলো। লাবণী মিনিট 5 আগেই শেষ কলটা করেছিল। হাতে বোধহয় ফোনটা ছিলই, তাই রিং হতেই সাথে সাথে রিসিভ করলো। হাসান এপাশে থেকে বলল, সারাদিন ঘুমিয়েছি, রাতে খেয়ে ঘুমোলাম, আর উঠিনি। এত কেন ঘুমিয়েছে বুঝতে পারছি না। হাসানকে সারাদিনে অনেকগুলো কল করেছে লাবণী, গুনে গুনে 35 বার। একটা বারের জন্য রিসিভ হয়নি। অভিমান, রাগ দুটো মিশে একাকার হয়ে গিয়েছিল। হাসানের সাথে কথা না বলতে পেরে অস্বাভাবিক খারাপ লাগছিল তার। হাসানকে ফোনে না পেয়ে ইচ্ছে করছিল বাসাতেই ছুটে আসতে, কিন্তু সেদিন হাসান নিষেধ করেছে এখন কোনো ভুল করতে। ভোরবেলা সে দুঃস্বপ্ন দেখেছিল, সেজন্যই মূলত সারাদিনে এতবার কল করা। মীরা ভুল করেও কল রিসিভ করলে সে হাসানকে মিস করছে এটাই বোঝাবে বলে ভেবে রেখেছিল, কিন্তু সারাদিনে একটা বারের জন্য কল রিসিভ হয়নি। হাসানের মুখে সারাদিন ঘুমের কথা শুনে লাবণী ওপাশে থেকে অবাক মিশ্রিত গলায় শুধালো, সারাদিন ঘুমিয়েছ? আমাকে এটা বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করি না তোমায়। লাবণী থেমে ফের বলে উঠল, এই, তুমি তোমার বউয়ের সাথে বেশি ক্লোজ হচ্ছ না তো? শোনো, এই চেষ্টাটা তুমি একদম করবে না। হাসান মাথায় হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, মজা করছো আমার সাথে? মজা কেন করব? পুরুষ মানুষের মন কখন কোথায় যায় তার ঠিকানা নাই। ঘরের বউকে কোনো এক সময় ভালো তো লাগতেই পারে। চকিতে জবাব এলো লাবণীর থেকে। আমি মজা করার মুডে নেই লাবণী। প্রায় ধমকের মতো শোনালো কথাটা। লাবণী বাচ্চা বাচ্চা গলায় বলে উঠল, তুমি আমাকে রাগ দেখাচ্ছ? সারাদিন আমি তোমাকে ফোনে পাইনি। কতগুলো মেসেজ দিয়েছি, কল করেছি, কোথাও পাইনি তোমাকে। রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছ, আর এখন বলছো মাত্র উঠেছ। আমার চিন্তা হবে না বলো? আমি কিছু বললেই আবার আমার ওপর রেগে যাচ্ছ। হাসান, লাবণী তোমার থেকে এটা একদমই আশা করে না। লাবণীকে শুধু ভালোবাসবে। হাসান নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। সময় নিয়ে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে বলল, জান, আমি বের হয়ে কল দিচ্ছি আধা ঘন্টা পর। সারাদিন ঘুমিয়েছি, এজন্য মাথা কাজ করছে না। ফ্রেশ হয়ে আমি বের হয়ে কল দিচ্ছি। কল না, তাহলে দেখা করব। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, ময়না পাখি। আমার সমস্যা না থাকলে তোমার এত সমস্যা কেন? আসবে না তুমি দেখা করতে? আসতেই হবে। জি সাহেব। কি দিবে আমি যদি যাই? কি চাও বলো? ভেবে ভেবে কিছু না পেয়ে হাসানকেই শুধালো সে। হাসান দুষ্ট হেসে জবাব দিল,
তোমাকে। আমার পুরোটাই তো তুমি দখল করেছ। আমার নিজের বলতে আর কিছুই বাকি নেই। শোনো, এবার তোমার বউকে ডিভোর্স দাও তো। আর কতদিন এভাবে দূরে দূরে থাকবো? বাসায় অনেক বিয়ের সম্বন্ধ আসছে, কখন যেন বাবা হ্যাঁ বলে দেয়। খুব জলদি সব শেষ করে আমরা নতুন করে শুরু করব। আই লাভ ইউ হাসান, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমিও। উঠে গেছো তুমি? দরজার দিক থেকে মীরাবের কণ্ঠস্বর ভেসে আসতেই তড়িঘড়ি করে ফোনটা কান থেকে সরিয়ে নিল। মীরাব সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। হাসান অবিন্যস্ত গলায় বলল, আমি সারাদিন ঘুমোলাম কিভাবে মীরাব? মীরাব এগিয়ে এলো। হাসানের কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। হাসান অপ্রস্তুত হয়ে মীরাবকে দেখছে। আলতো গলায় পুনরায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মীরাব মৃদু গলায় বলল, তোমার জ্বর এসেছিল খুব, বিছানা ছেড়ে উঠতে পারছিলে না, জ্ঞানও ছিলে না। সকালে অফিসে যেতে পারোনি, দুপুরে রাগ দিয়ে জ্বর ছেড়েছে, আর তুমি ঘুমিয়েছ। গত রাতে ঘুমিয়ে এখন উঠছি, এটা আমার দ্বারা সম্ভব হলো? পৃথিবীতে কত কিছুই তো সম্ভব হাসান, এটাও সম্ভব হয়ে গেছে। যাই হোক, ফ্রেশ হয়ে এসো। কি খাবে বলো? বুয়া আন্টি এসেছিল, রান্না করে রেখে গিয়েছে। আমি এখন নিজের জন্য ডিম সিদ্ধ আর নুডলস করব, তুমি খাবে? হাসান ক্লান্ত কণ্ঠে জবাব দিল, করো একটু আমার জন্য। ঠিক আছে, বলে মীরাব রান্নাঘরের দিকে পা বাড়াবে অমনি হাসান পুনরায় বলে উঠল, অফিসে যেতে পারিনি, স্যার ডেকেছে, দেখা করতে বলছে। আমার ফিরতে একটু রাত হবে, তুমি ম্যানেজ করে নিতে পারবে? মীরাব মৃদু হেসে বলল, পারবো। মীরাব রান্নাঘরে যেতে যেতে তাচ্ছিল্যের হাসি হেসে বিড়বিড় করে বলল, তোমার কোন স্যার তোমায় ডেকেছে সেটা তো বেশ বুঝতে পারছি। প্রেমিককে না দেখে প্রেমিকা আধমরা হয়ে পড়ে আছে, প্রাণ বাঁচাতে হবে তার, বাঁচাও। আর কতদিন মধুর সম্পর্ক থাকে সেটাও দেখে নেব। সন্ধ্যা পরবর্তী সময় চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হতে শুরু করেছে। এই অন্ধকার হয়তো গ্রামের পরিবেশকে আরো বেশি তাড়াতাড়ি গ্রাস করে ফেলে। চারিদিকে অস্পষ্ট সবকিছু। ছাদে খোলা আকাশের নিচে একা বসে আছে আদনান। থেকে থেকে শীতল হাওয়া বইছে। আকাশের দিকে মুখ করে বুক পেতে শুষে নিচ্ছে যেন। দুই চোখ বন্ধ, চারপাশে কোনো আওয়াজ নেই। নীরবতা পালনে ব্যস্ত সকলে। সকালে মীরাবের বলা কথাগুলো সারাদিনও মস্তিষ্ক থেকে সরাতে পারেনি সে। মীরাবের কথা আটকে যাওয়া নীরবতা, দম বন্ধ করা কান্না, কোনো কিছু ভুলতে পারছে না সে। প্রায় 3 বছর পর মীরাবের এমন কান্না শুনেছে সে। পৃথিবীতে দুইটা মানুষের কান্না সে সহ্য করতে পারে না। এক, নিজের মা, এবং দুই, নিজের না হওয়া সেই মানুষটা। এদের চোখে পানি দেখলে সবকিছু লন্ডভন্ড করে দিতে ইচ্ছে করে তার। আদনান স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। পায়চারি করছে ছাদের পুরোটা জুড়ে। মন মেজাজ কিছুতেই ঠিক হচ্ছে না। ছাদের রেলিং এর ওপর ফোনটা বেজেই চলেছে। আদনান কাছাকাছি আসতে বুঝতে পারল ফোন বাজছে। ত্রস্ত পায়ে এগিয়ে গেল ফোনের কাছে। হাতে নিয়ে ফোন স্ক্রিনে চোখ রাখতেই দেখলো মীরাব কল করেছে। বুকটা কেঁপে উঠল আরো একবার। কালবৈশাখী ঝড় যেন প্রচন্ড আঘাত হানলো। কলটা রিসিভ করতে সময় নিল সে। কাপা কাপা গলায় বলল, হ্যালো। আদনান ভাইয়া। ওপাশে থেকে মীরাবের কণ্ঠে আদনান ভাইয়া সম্বোধন শুনে নিজেকে ধাতস্থ করলো আদনান। শুকনো ঢোক গিল কয়েকবার, এরপর অনেকটা স্বাভাবিকভাবে জবাব দিল, হ্যাঁ বলছি। দুপুরে কল করেছিলেন? হ্যাঁ করেছিলাম। আসলে, আদনান কথা শেষ করার আগে মীরা বলে উঠল, হাসান বাসায় ছিল, ঘুমোচ্ছিল। ও বাসায় থাকাতে আপনার কল রিসিভ করতে পারিনি। আমাকে আর আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলুক, সেটা আমি চাই না। আপনি আমার জন্য পবিত্র আর মূল্যবান। নিজের নামে বাজে কথা সহ্য করতে পারলো, আপনার নামে টু শব্দ সহ্য করব না আমি। কিছুক্ষণ নীরব রইল আদনান। ওপাশে মীরাব নিজেও চুপ। শেষোক্ত কথাখানা হড়বড় করে বলে দেওয়া উচিত হয়নি তার। সে নিজেও ভীষণ অপ্রস্তুত হলো নিজের আচরণে। তবুও সেটা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলো, কল করেছিলেন, কিছু হয়েছে?
তোমার ঘটনা বলো, সংক্ষেপে বলল আদনান। হাসান এবং তার প্রেমিকা সেসব মুহূর্তের ছবি, ভিডিও সামনে এসেছে যেগুলো আমি কল্পনাও করিনি। মানুষ এতটা নিচে নামতে পারে আমি ভাবতেও পারিনি। ইচ্ছে করছিল এই লোককে হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখি, কিন্তু সেটা তো পারছি না। আফসোস হচ্ছে আমার। হাসান এখন বাড়িতে নেই? নেই। প্রেমিকা কল করলো আর সে বেরিয়ে গেল। আমাকে বলল স্যার ডেকেছে। কতদিন এই স্যারটাকে স্মরণ করে সেটা আমি দেখব। আমি দেখে নেব, তুমি রিল্যাক্স করো। ছবিগুলো আমার মেইলে পাঠাও। আমি মেইল বলে দিচ্ছি তোমায়। ঠিক আছে। আপনি ওগুলো কোনো প্রয়োজন ছাড়া দেখবেন না। দেখব না। হুম। আর কোনো কথা খুঁজে পাচ্ছে না দুজন, অথচ একসময় ঘন্টার পর ঘন্টাও আলাপ করেছে দুজন। কথা যেন ফুরোতেই চাইতো না। আর আজ সময়ের সাথে সাথে পরিস্থিতি কত পরিবর্তনশীল। মীরাব কিছু বলছে না দেখে আদনান আলগোছে কলটা কেটে দিল। একটা প্রলম্বিত শ্বাস ফেলে শুরু করলো আবার পায়চারি। এ রাত বিশেষ রাত, ঘটুক কিঞ্চিত বিশেষ কিছু। অপেক্ষায় এই একজোড়া শ্রবণেন্দ্রিয়। চুম্মা চাটি জড়াজড়ি কি বাড়িতে করা যায় না? রাস্তার পাশের জায়গা কি শোবার ঘর মনে হয় নাকি আমেরিকা ইউরোপ পাইছেন? লজ্জা শরম কিছু নাই? বেচা বাদাম কিনে খাইছেন? বউ নিয়ে বাহিরে এসব করার মানে কি? ঘরে বউ রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমিকার সাথে কথা বলছিল হাসান। লাবণীর বাড়ি থেকে কিছুটা সামনে জায়গাটা। ভাইয়ের মেয়েকে নিয়ে একটু দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে লাবণী। বাড়ি থেকে বেরিয়ে মেয়েটার হাতে ফোন দিয়ে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছে পাহারায়। তাকে ওখানে রেখে দুজনে আলাদা সময় কাটাচ্ছে। রাস্তার পাশে দিয়ে তাদের কাছাকাছি মানুষ গেলেই গাছের আড়ালে চলে যাচ্ছে লাবণী। দুজনের প্রেমালাপ বেশ কিছুক্ষণ চলল। এখন বিদায় বেলা। লাবণী চলে যেতে পা বাড়ালে হাসান হাত টেনে দাঁড় করিয়ে মৃদু আওয়াজে বলল, শুকনো মুখে ফিরিয়ে দেবে? এত দূর এসেছি এমনি এমনি ফিরে যাওয়ার জন্য? লাবণী হেসে বলল, বউ কিছু দেয়নি, বউয়ের কাছেই তো এসেছি বলে লাবণীর কোমর ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। লাবণী হাত দিয়ে মুখ ঢেকে খিলখিল করে হাসতে থাকলে হাসান এদিক ওদিক দেখে লাবণীর মুখের ওপর থেকে হাত সরিয়ে গালে ঠোঁট ছুঁয়ে দিল। লাবণী বাধা দেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে, যদিও তার আচরণ মেকি। প্রেমিকের সাথে নির্জনে কেউ গুরুত্বপূর্ণ আলোচনা করতে নিশ্চয়ই ডাকে না, এবং লাবণী তা কোনোভাবেই করবে না। সে নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও হাসানকে ধরে রাখার চেষ্টা করছে। দুজনে যখন নিজেদের প্রেমালিঙ্গন আন্তরিক সময় কাটাতে ব্যস্ত, তখনই রাস্তার ঠিক পাশে থেকে দুইজন ব্যক্তি শীষ বাজিয়ে মনোযোগ আকর্ষণ করলো। ডেকে বলে উঠল, কি ভাই, প্রেমলীলা চলছে নাকি জঙ্গলে? হাসান এবং লাবণী একে অপরকে ছেড়ে ছিটকে দূরে সরে গেল। অপ্রস্তুত হয়ে হাসান হাতের উল্টো পাশ দিয়ে ঠোঁট জোড়া মুছে হাতের ইশারায় লাবণীকে সরে যেতে বলে নিজে রাস্তার ওপরের দিকে উঠে গেল। ছেলেগুলোকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যাবে, তখনই একজন বলে উঠল, চম্মা চাটি জড়াজড়ি কি বাড়িতে করা যায় না? রাস্তার পাশের জায়গা কি শোবার ঘর মনে হয় নাকি আমেরিকা ইউরোপ পাইছেন? লজ্জা শরম কিছু নাই? বেচা বাদাম কিনে খাইছেন? বউ নিয়ে বাহিরে এসব করার মানে কি? হাসান দাঁড়িয়ে গেল। লাবণীর ভাইয়ের মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় সে অন্য পথ খুঁজে চলে যেতে পারল না। সেখানে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল সে। অপেক্ষা করতে থাকলো কখন সবাই এখান থেকে চলে যায়। লোকগুলোর মধ্যে একজন হাসানের সামনে এসে দাঁড়ালো। মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে বলল, এ ভাই, আপনি কে বলেন তো? এলাকার তো না, এখানে কি করেন? যার সাথে ছিলেন তারে রেখে চলে যাচ্ছেন দেখছি। কাকে রেখে যাচ্ছেন? এলাকার কেউ? কারো বউ, ভাই? কার বউয়ের সাথে পরকীয়া জুড়ছেন? এই এই দেখ তো অন্ধকারে কোন মাইয়া মানুষ আছে। শেষ কথাটা সাথে থাকা অন্য আরেকটি ছেলেকে বলা হলো। লাবণীর ভাইয়ের মেয়েটা দৌড়ে ফোন দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিল।
বেশ কয়েকজনকে সামনে দেখে কিঞ্চিত ভয় পেল সে। ফুফিকে দেখতে না পেয়ে কাঁদো কাঁদো গলায় ডাকলো, ফুফি। গাছের আড়ালে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলল লাবণী। আভাস পেল ভয়ঙ্কর কিছু হয়তো হতে চলেছে। মাথা চুলকে এদিক ওদিক দেখছে বারবার। ওদিকে ভাতিজি আর কিছুক্ষণ এমন পরিবেশ দেখলে হয়তো কান্না করে ফেলবে। কি করবে ও? এর মধ্যেই মনে হচ্ছে মানুষ আগের চেয়ে বেশি সমাগম বেড়েছে। রাস্তা থেকে দুজন লোক নিচের বাগানের দিকে যে অংশে লাবণী লুকিয়ে আছে সেদিকে নামতেই ওপর থেকে হাসান বলে উঠল, আপনারা বাড়াবাড়ি করছেন। মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি আপনাদের এত আগ্রহ কেন? নিজের চরকায় তেল দিতে পারছেন না? এক লোক হাসানের এহেন আচরণে ক্ষেপে উঠল। মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি ব্যক্তিগত কাজ চলছিল সেটা তো কিছুক্ষণ আগেই দেখলাম। এই তোরা যা, দেখ ওখানে কি আছে। কার মেয়ে, কার বোন, অথবা দেখ কার বউ। ছেলে দুটো ঢালু পথ বেয়ে নিচের দিকে চলে গেল। ফোনের আলো জ্বলে সামনে তাকাতেই গাছের আড়ালে লাবণীর ওড়না দেখে চিৎকার করে বলে উঠল, ভাই, এখানে মাইয়া আছে, নিয়ে আয়, চাঁদ মুখটা দেখি। ওপর থেকে আদেশ আসতেই তারা লাবণীর সামনে গিয়ে দাঁড়ালো। একজন কাঁধে ধাক্কা দিয়ে বলল, আসেন আপা, বাসায় চলেন। লাবণী রেগে উচ্চস্বরে বলে উঠল, একদম টাচ করবেন না। কি সব অভদ্র লোকজন। দুইটা ছেলের মধ্যে একজন লাবণীর আর একটু কাজ ঘেঁষে দাঁড়ালো। বলল, রাস্তার পাশে কুত্তার মতো কাজকর্ম করে ভদ্র পরিবারের মেয়ের পরিচয় দিচ্ছেন? আপনার বাপ অন দা ওয়ে। লাবণী অবাক হলো। বাপ আসছে মানে? তার বাবা? তার বাবা এখানে আসবে কিভাবে? কে জানালো সে এখানে? প্রশ্ন করার সুযোগ সে পেল না। তার আগেই দুজন হাত ধরে জোর করে টানতে টানতে উপরে নিয়ে গেল। লোকজন জড়ো হয়েছে রাস্তার পাশে একটা বড় উঠোনে। হাসান এবং লাবণীকে আটকানো হয়েছে। হাসানকে কেউ সেভাবে চিনতে না পারলেও লাবণীকে চিনতে পেরেছে সবাই। এলাকার মেয়ে বলে কথা। মেয়ের চরিত্র সম্পর্কে কারো সেরকম ধারণা না থাকলেও বাবা ভালো মানুষ, ভাইটাও পরিশ্রমী, পরিবার ছাড়া বাহিরের মানুষের কাছেও ভালো মানুষ হিসেবে পরিচিত। মাঝখান দিয়ে মেয়েটা এমন হলো কেন কে জানে। পুরুষ মানুষের সাথে সাথে কিছু মহিলা মানুষে এসে সমাগম বাড়িয়েছে। লাবণীর বাবাকে এবং ভাইকে ডাকা হয়েছে। এত মানুষের মধ্যে বাড়ির মেয়ের এমন কাণ্ডের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় পাচ্ছে না লাবণীর বাবা লিয়াকত আলী। ভাই লাবিব কড়া মেজাজে রক্তবর্ণ ধারণকৃত চোখে তাকিয়ে আছে। এত এত মানুষের মাঝে একজন হঠাৎ বলে উঠল, অন্ধকারে বিয়ে ছাড়া। রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব কারা করে জানো তো? বেশ্যারা। তাও তো ডেকে বেশ্যা বাড়িতে নিয়ে যায়। এই মেয়ে তো কুকুরের পর্যায়ের। লাবিব আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ছুটে এসে আদর যত্নে বড় করা বোনকে ইচ্ছে মতো কয়েকটা থাপ্পড় দিল। চুল হাতের সাথে পেঁচিয়ে আরো একবার থাপ্পড় দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে উঠল, এতই যখন ভাতার প্রয়োজন তাহলে বাড়িতে বিয়ের প্রস্তাব এলে পর্ব পর্ব করিস কেন? এই তোর পড়াশোনার নমুনা? রাস্তাঘাটে দেহ ব্যবসা শুরু করেছিস? তুই আমার বোন? আজ থেকে এই পরিচয় দিতে আমার লজ্জা লাগবে। লাবণীর গায়ে হাত তুলতে দেখে ছুটে এলো হাসান। লাবণীকে সরিয়ে নিজের দিকে টেনে নিয়ে যত্ন দেখিয়ে বলল, ওর গায়ে আর কেউ হাত দেবেন না। কেউ এ সাহস আর দেখাবেন না বলে দিলাম। লাবণীর বাবা এবার এগিয়ে এলেন। হাসানকে ঠেলতে ঠেলতে রাস্তার দিকে নিয়ে যেতে যেতে বললেন, তুই কে রে? কোন চ্যাটের বাল? তুই ঠিক করবি লাবণীকে কি করা হবে আর কি করা হবে না? ওকে আমি কেটে নদীতে ভাসিয়ে দিলেও কি তুই ঠেকাতে পারবি? হাসান লিয়াকত আলীকে থামিয়ে দিল। নিজে শক্ত পায়ে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি লাবণীকে বিয়ে করতে চাই। লিয়াকত আলী রাগের উত্তাপ বাড়িয়ে বললেন, বেঁচে ফিরতে চাইলে এক্ষুনি এখান থেকে প্রাণ নিয়ে পালা, নইলে এরপর যা হবে তা কল্পনাও করতে পারবি না। কি করবেন? মেরে ফেলার চেয়ে বেশি কিছু তো করতে পারবেন না। প্রেমিক হতে গেলে মহা বিপদে পড়বি। দেখতে চাই। ছাটি একটা থাপ্পড় বসিয়ে দিলেন লিয়াকত আলী।
ভয় দেখিয়ে আরো কয়েকটা কথা বলে ফিরে এলেন ছেলে এবং মেয়ের কাছে। লাবণী একপাশে দাঁড়িয়ে ফুফিয়ে কেঁদেই যাচ্ছে। লোকজন অনেক কিছু বলাবলি করছে। লিয়াকত সাহেব শক্ত করে মেয়ের হাত ধরলেন আর সবার উদ্দেশ্যে বললেন, আমার মেয়েকে শাসনের জন্য আমি যথেষ্ট, আপনারা এই ছেলের বিচার করুন। বাবা এবং ভাই মিলে লাবণীকে টেনে নিয়ে যেতে শুরু করলো, কিন্তু লাবণী যেতে নারাজ। যা হয়েছে হয়েছে, সে এখন হাসানের সাথেই থাকতে চায়, যেতে চায়, তাকেই বিয়ে করতে চায়। লাবিব এবার পায়ের স্যান্ডেল খুলে প্রথমবারের মতো লাবণীর পিঠে মারল। লিয়াকত সাহেবের কোনো কথা নেই। বাংলা ভাষায় গরু পেটানোর মতো পিটিয়ে লাবণীকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। হাসানকে ছাড়া হয়নি। পরিচয় না নিয়ে এমনি এমনি কি ছাড়া যায়? চাপে পড়ে নিজের আসল পরিচয় বলতে হলো। সবাই জানলো সে বিবাহিত হয়ে অন্য মেয়ের সাথে এমন নোংরা কাজে জড়িয়েছে। প্রথমে যারা হাসান এবং লাবণীকে ধরেছিল, তাদের মধ্যে দুজন ছুটে এসে হাসানকে ইচ্ছে মতো জুতা পিটা শুরু করলো। যোগ দিল আরো কয়েকজন, যাদের হাতে কিছু নেই। তারা খালি হাতে কাজ সামলাতেও ছাড়ল না। এক পর্যায়ে যখন সবাই ছাড়লো, তখন হাসান কেঁদে কেঁদে সবার কাছে মাফ চাওয়া শুরু করলো। বয়স্ক যিনি ছিলেন তিনি তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার অনুমতি দিতে হাসান খোঁড়াতে খোঁড়াতে সেই জায়গা তাড়াতাড়ি করে প্রস্থান করলো। মীরা বসে বসে টিভি দেখছিল এবং এটা ওটা খাচ্ছিল। ফোনটা পাশেই রাখা। হঠাৎ টুং করে শব্দ হলো। কেউ কিছু পাঠালো হয়তো। হাত থেকে চানাচুরের কৌটা পাশে রেখে ফোনটা হাতে নিল। হোয়াটসঅ্যাপে একটা অপরিচিত নম্বর থেকে কয়েকটা ছবি এবং কয়েকটা ছোট ছোট ভিডিও এসেছে। ছবিতে হাসানের করুণ অবস্থা দেখতে পেয়ে ভিডিওতে ক্লিক করলো। সব যখন দেখার প্রায় শেষ পর্যায়ে, তখন একটা মেসেজ এলো, তোমার ইচ্ছে অপূর্ণ রাখতে ইচ্ছে করছিল না। ইচ্ছে? মীরাবের তো এমনই কিছু ইচ্ছে হয়েছিল। মনে মনে চাইছিল এটাই হোক হাসানের সাথে। লাবণীকে নাস্তানাবুদ হতে দেখতে মন্দ লাগেনি তার। রাতে যখন দুজনের ওসব ছবি ভিডিও দেখলো, তারপর থেকে এক মুহূর্তের জন্য মন ভালো হয়নি তার। কত কান্না করেছে, আল্লাহর কাছে বিচার চেয়েছে, সেটা শুধু সে জানে এবং আল্লাহ জানে। এমন কিছু হতে পারে কল্পনাও করতে পারেনি সে। পৈশাচিক আনন্দ মিলছে তার, কিন্তু নম্বরটা অচেনা। কে হতে পারে? তার ইচ্ছে পূরণ করতে কে এত মরিয়া? আদনান? ইউসুফ আদনান? এই তো হাসান বেরিয়ে গেলেই সে আদনানকে বলেছিল হাসানের হাত পা ভেঙে ফেলে রাখতে পারলে একটু শান্তি লাগতো। সেই শান্তির ব্যবস্থাই কি তাহলে আদনান করে দিল? সে ছাড়া মীরাবের কথা এত গুরুত্ব দেওয়া ব্যক্তি এ জগৎ সংসারে আছে নাকি? মীরাব আগ্রহ দমাতে পারল না। মুখে হাসি আর বুকে এক প্রকার প্রশান্তি নিয়ে লিখল, আদনান ভাইয়া। ওপাশ থেকে কোনো উত্তর আসছে না দেখে ব্যস্ত হয়ে পড়ল মীরাব। মেসেজ সিন করে রাখা হয়েছে, কিন্তু উত্তর লেখার সময় পায়নি। কি অদ্ভুত। মীরাব আবার লিখল, কে আপনি? জবাব এলো, ইউসুফ বলছি। মুখ থেকে বিরক্তির রেখা মুছে গেল। পুনরায় হাসি মুখে লিখল, হাসান কি দেখা করতে গিয়েছিল? হ্যাঁ, মানুষজন দেখতে পেয়ে কেলিয়েছে, আপ্যায়ন করেছে। সে আপ্যায়নে হয়নি। গুলনিহালের চোখের পানির মূল্য কি এত অল্পতা হয়? অপেক্ষা করো, বাকিটা নিজেই খবর পাবে। কোনো পদক্ষেপ গ্রহণের আগে একবার ভেবে নিও। আমি জানি গুলনিহাল বুদ্ধিমতী। মীরা বুঝলো এখন আর কিছু লেখা যাবে না। আদনান পরোক্ষভাবে বিদায় জানিয়েছে। আর কি হবে সেটাই ভেবে ভেবে পাচ্ছে না মীরাব। ফোন থেকে সব ক্লিয়ার করে ফেললো। ফোনটা বিছানার ওপর রেখে পায়চারি করছে সে। ভাবছে আর কি হওয়া বাকি, কি হবে। তবে সে নিশ্চিত যে পুরুষ একসময় তার কান্না দেখে দূর দেশ থেকে 7 দিনের মধ্যে ফেরার ব্যবস্থা করে ফেলেছিল, সে তো এখন এত অল্পে সন্তুষ্ট হবে না। মীরাবের অতীত মনে পড়ে, মাঝে মাঝেই মনে পড়ে। এত সুন্দর জীবন সে শুধুমাত্র বাবার জন্য হারিয়ে ফেলেছে। বাবারা নাকি মেয়েকে বেশি ভালোবাসে। তাহলে তাকে কেন একটু ভালোবাসেনি? একটু ভালো কেন চায়নি? শুধুমাত্র একটা বিষয়কে মাথায় রেখে 2টা জীবন নষ্ট করে দিয়েছে, যেখানে আদনানের কোনো হাতই ছিল না। মীরা বসে বসে অপেক্ষা করছিল হাসানের বাসায় ফেরার। প্রথমে ভেবেছিল আজকের ছবি, ভিডিও এবং রাতের গুলো সব একসাথে করে বাবার ফোনে পাঠিয়ে দেবে। যদিও ওরকম নোংরা কিছু বাবাকে দেওয়ার রুচি এবং সাহস তার নেই।
কিন্তু বাবার চোখে পর্দা নামানো সেটা সরিয়ে ফেলা উচিত। কিন্তু পরক্ষণে দলিলের কথা মনে পড়ল। তারপরেই নিজেকে থামিয়ে দিল। সবুর করতে বলল, সবকিছুতে তাড়াহুড়ো করলে একদমই চলে না। সময় নিয়ে ভেবেচিন্তে এগুতে হয়। রাত 10টা বাজলো। মীরাব কিছুক্ষণ পরপর দরজার দিকে থেকে ঘুরে ঘুরে আসছে। হাসান আসছে না। হাসান এলো না। এলো একটা অচেনা নম্বর থেকে ফোন কল। মীরাবের ফোনটা যখন বেজে উঠল, তখন সে ড্রয়িং রুমে বসে হাসানের অপেক্ষা করছিল। হাসানকে কয়েকবার কল করেছিল সে, রিসিভ হয়নি। আর কি হবে, কি হওয়া বাকি আছে সেটা না জানা অবধি হাসানের স্বস্তি মিলছে না। ফোনটা যখনই বেজে উঠল, মীরাব এক প্রকার দৌড়ে এসে ফোনটা হাতে নিল। অচেনা নম্বর দেখে প্রথমে মনটা খারাপ হলো, তবুও রিসিভ করলো সে। ওপাশে থেকে কেউ ব্যস্ত গলায় বলে উঠল, আপনি কি হাসান সাহেবের স্ত্রী বলছেন? মীরাব চকিতে জবাব দিল, জি বলছি। আপনি কে বলছেন? আমি এই যে হাসপাতাল থেকে বলছি। কোনো সমস্যা? সমস্যা বলতে আপনি কি একটু আসতে পারবেন এখানে? হাসান সাহেবের বাবাকে কল করা হয়েছিল, উনিও আসছেন। আপনি ওনার স্ত্রী, মনে হলো আপনারও আসা প্রয়োজন। হাসানের কিছু হয়েছে? একটু আহত উনি। কি হয়েছে হাসানের? লোকটা আমতা আমতা করে বলল, উনি পায়ে একটু চোট পেয়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রাস্তা থেকে দুজন লোক হাসপাতালে দিয়ে গেছেন। মীরাবের বুঝতে আর কিছুই বাকি রইল না। হাসানের আসল রূপ জানার আগে এমন ঘটলে হয়তো মীরা পাগলের মতো করত। ছুটে যেত হাসানের কাছে, কিংবা কোথায় কি হয়েছে, কে করেছে সেটা জানতে তৎপর হতো। এসবের কিছুই করল না সে। ধৈর্য ধারণ করলো সঠিক সময়ের জন্য। মীরা পরিহিত পোশাকটা বদলে নিল। বাহিরে যাওয়ার আগ মুহূর্তে হাসানের বাবাকে কল দিয়ে জেনে নিল উনিও বাসা থেকে বের হচ্ছেন। ওনাকে অপেক্ষা করতে বলে সে বের হলো। এবার ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। হাসানের করুণ পরিণতি নিজের চোখে না দেখে পরিপূর্ণ স্বস্তি মিলছে না তার। জীবনে স্বস্তির প্রয়োজন অনেক, হোক সেটা কাউকে ভালোবেসে বা ভালোবাসার দাম না দেয় কারো করুণ পরিণতি দেখে। মানুষের মাঝে আসলে দুই ধরনের চরিত্র বিদ্যমান, শয়তান এবং ফেরেশতা, অর্থাৎ ভালো এবং মন্দ গুণ। মীরা আপাতত প্রতিশোধের পাল্লা ভারী করতে মন্দ গুণ বহন করছে। পরিজান বেগম নিজের কক্ষ থেকে তেমন বের হন না। বিশাল এই বাড়িতে এত মানুষের ভিড়েও নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করেন। একসময় এই বড় বাড়ি চষে বেড়াতেন তিনি। বাড়ির সব মানুষ, কাজের মানুষ সবাইকে একাই সামলেছেন। এখন সে বয়স আর নেই। এখন তিনি অন্যের ওপর নির্ভরশীল। এ বাড়িতে যারা খাবার পরিবেশন করে তাদের মধ্যেই দুজন পরিজান বেগমের দেখাশোনায় নিয়োজিত। আদনানের দাদিমা সবাইকে আজ নিজের কাছে ডেকেছেন। সবাই সকাল সকাল নিজেদের কাজে বেরিয়ে যাওয়ার পূর্বে পরিজান বেগমের কক্ষে এলেন। আদনান রাত থেকে পরিজান বেগমের কক্ষে। পা প্রচন্ড ব্যথা করায় রাতে ঘুমোতে পারছিলেন না। আদনান প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাদিমার ঘর থেকে দেখা করে যায়। নিয়ম মাফিক গত রাতেও এসেছিল। এসে দেখল দাদিমা বিছানা ছেড়ে উঠে বসে পা মেলে নিজেই নিজেই পা টিপছেন। তাকে এত কষ্ট পোহাতে হয়নি বেশিক্ষণ। আদনান তখন থেকে দাদিমার পা টিপে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছিল সে বুঝতেই পারেনি। সকালবেলা যখন ঘুম ভাঙল, তখন দাদিমাকে ছোট বাচ্চাদের মতো ঘুমোতে দেখে একটু প্রশান্তি মিলল। পরিজান বেগমকে সকাল সকাল যে মহিলা দেখতে আসে, সে আসার পর তার মাধ্যমে বাড়ির সবাইকে ডেকে পাঠিয়েছিলেন। আদনান বেরিয়ে যেতে চাইলে তিনি যেতে দেননি। আদনানকে নিজের পাশে বসিয়ে রেখেছেন। বাড়ির সবাই উপস্থিত হলো। আবির সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠে না। আশরাফ খন্দকার ঘুম থেকে ডেকে জোর করে ছেলেকে নিয়ে এসেছেন। তিনি জানেন মা সাধারণ কোনো ব্যাপারে সবাইকে এভাবে ডেকে পাঠায় না। রুচি দাদিমার পাশে গিয়ে বসলো। হোসনেরা বেগম নিজেও কাছাকাছি দাঁড়ালেন। রুবিনা বেগম ছেলের সাথে বসেছেন, নজর টেবিলের ওপর যত্ন করে রাখা গহনার বাক্সের দিকে। এ বাড়িতে সবচেয়ে ভারী আর পুরনো নকশার গহনা এখানেই আছে।
গহনা লুকিয়ে আলমারি বা ড্রয়ারে রাখার রেওয়াজ এ বাড়িতে নেই। কেউ অনুমতি ব্যতীত কারো জিনিসে হাত লাগানোর অধিকার কারো নেই। এ কাজ কেউ করলে এবং কারো চোখে পড়লে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। সবাই পরিজান বেগমের শারীরিক অবস্থার খবর নিচ্ছিলেন, কিন্তু আবিরের চোখে মুখে বিরক্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে এমন পরিবেশে তার মোটেও ভালো লাগছে না। পরিজান বেগম ছেলে আশরাফ খন্দকারকে কাছে ডাকলেন। আশরাফ খন্দকার পাশে যেতেই রুচি উঠে দাঁড়ালো। একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। পরিজান বেগম ছেলেকে উদ্দেশ্য করে বললেন, যত তাড়াতাড়ি পারিস লোক ডাক, দলিল লেখাবো আমি। সবার নজর এবার পরিজান বেগমের দিকে। এই সময় কিসের দলিল করতে চায় পরিজান বেগম? আশরাফ খন্দকার নিজেই বলে উঠলেন, সে না হয় ডাকা যাবে, কিন্তু কি কাজ হবে? কিসের দলিল আম্মা? বাড়ির দলিল করব। অবাক হলো আশরাফ খন্দকার, অবাক হলো কক্ষে থাকা সবাই। নড়ে চড়ে দাঁড়ালো, বসলো। এগিয়ে এলো আদনান নিজেও। রুবিনা বেগম বললেন, এখনই দলিল কেন? কার নামে হবে আম্মা? আদনানের। চকিতে জবাব দিলেন পরিজান বেগম। মুখ মলিন হলো রুবিনা বেগমের। পরিজানের কথা শুনে দাঁতে দাঁত চেপে দাঁড়ালো আবির। বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকালো সে। আশরাফ খন্দকার নিজেও ছেলের দিকে তাকিয়ে আছেন। ছেলে ভুল কিছু বলে ফেলে তার আগে তিনি ধীরস্থির কণ্ঠে বললেন, আম্মা, আপনার আরেক নাতি আছে, ভুলে গেলেন? ভুলিনি, সব মনে আছে। আদনান এসে দাদিমার পায়ের নিকটে বসলো। পায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, দাদিমা, মাঠে আমাকে অনেক দেয়া হয়েছে, সে তুলনায় আবির কিছু পায়নি। বাড়িটা আবিরকে দিলে হতো না? হতো না, স্পষ্ট জবাব পরিজান বেগমের। হোসনেরা বেগম আলতো গলায় বললেন, আম্মা, আবিরকে নিয়েও আপনার একটু ভাবতে হবে। রুচিও তো আছে। বাড়িটা আদনানের নামে যাবে। নিজের কথায় অটল পরিজান বেগম। সবাই জানে উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। সুতরাং রুবিনা বেগম মুখ ফুলে প্রস্থান করলেন। আশরাফ খন্দকার প্রলম্বিত শ্বাস ফেললেন কয়েকবার। মাকে বোঝানোর স্বরে কিছু বলার প্রস্তুতি নিয়ে বলার পূর্বেই আদনান বলল, দাদিমা, এটা আবিরের প্রাপ্য। পরিজান বেগম ধমক দিয়ে বললেন, আমার চেয়ে সবাই বেশি বোঝো, তাই না? দাদিমা, দাদিমা, দেখো, এটা সত্যি আবিরের প্রাপ্য। তাছাড়া আবিরকে দিলে আবির নিশ্চয়ই আমাকে বাড়ি থেকে বের করে দেবে না। আবির আদনানের দিকে তাকিয়ে মনে মনে বলল, যেদিন দেবে সেদিনই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, সাথে তোর আল্লাদি দাদিমাকেও। আবির এবার পরিজান বেগমকে সরাসরি প্রশ্ন করল, দাদিমা, বাড়ির কোনো অংশ কি আমি পাবো না? আমার পাওয়া উচিত না? তুমি কতটুকু অন্যের জন্য উচিত কাজ করো সেটা আগে দেখো, তারপর এ ব্যাপারে কথা বলো। আমাকে ঠকানো হচ্ছে, কথাটা আদনানের দিকে তাকিয়ে বলল আবির। আদনান উঠে দাঁড়ালো। আবিরকে উদ্দেশ্য করে বলল, তুই চিন্তা করিস না, আমি দাদিমাকে বোঝাবো, ঠিক বুঝবে দেখিস। আবির দ্রুত পায়ে এগিয়ে এলো আদনানের সামনে। কিছু একটা আশঙ্কা করে এগিয়ে এলেন আশরাফ খন্দকারও। আবির এবার হোসনায়না বেগমের দিকে দৃষ্টিপাত করলো, বলল, তোর আর কত লাগবে? শালা বে। কথা কানা শেষ করতে পারল না সে। হোসনায়না বেগম অগ্নি দৃষ্টিতে চাইলেন। আদনান আবিরের মুখ চকিতে নিজের দিকে করে নিল। কটাক্ষ করে বলল, ওদিকে তাকাবি না, আমাকে দেখে বল, কি বলতে লেগেছিলি? আবির আদনানের দুই কাঁধে ধাক্কা দিতেই টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল সে। আবির বলে উঠল, লাগবে কত তোর আর? সব তো গিলে নিচ্ছিস, অথচ এসেছিস উড়ে উড়ে এসে জুড়ে বসে সব দখল করে নিচ্ছিস। দেখি কত নিতে পারিস। কথাটা বলেই আবির বাহিরের দিকে পা বাড়ালো। আদনান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, পর হয়ে রাজ করছি, নিজের হয়ে কি নিতে পারলি? আবির দাঁড়িয়ে গেল। ইচ্ছে করলো আদনানের নাকের ওপর কয়েকটা দেওয়ার, কিন্তু নিজেকে সংযত করলো সে এবং আদনানকে শুধু একবার দেখে প্রস্থান করলো। হাসানকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে।
তার হাত পা এবং গালের একপাশে ঠিক চোখের নিচটায় ভালোভাবে জখম হয়েছে। ডান হাত এবং ডান পা ভেঙে গিয়েছে। ব্যান্ডেজ করা হয়েছে হাত এবং পা। স্বাভাবিকভাবে হাঁটা চলা বা কিছু ধরার সাধ্য তার নেই। মীরাবেরি হাসানের জন্য প্রায় সবকিছু করে দিতে হচ্ছে। বুয়া এখনো বাসায় আসে। মীরা ইচ্ছে করেই ছাড়ায়নি। তার মন বলেছে এ বাড়িতে হাসানের সাথে খুব বেশি দিন থাকার আয়ু নেই, সুতরাং যে কয়েকদিন আছে সে কয়েকদিন আরাম আয়েশি করে দিন কাটাবে সে। মীরা বাঘের মতো এখন আর ত্যাগ করে চলে না। যতটা তার প্রয়োজন ধরতে গেলে তার চেয়ে বেশি সে এখন চেয়ে নেয়। যে লোক ভালোবাসা নিতে পারেনি তাকে কিঞ্চিত সমস্যা দেয়াই যায়। রাতটা খুব ভয়ঙ্কর কেটেছে হাসানের। একে তো আহত শরীরের প্রচন্ড ব্যথা, তার উপর আহত মন। শরীর মন কোনোটাই যে ভালো নেই। রাতে বাবা এবং মীরাব তাকে বাসায় এনেছে। বাসায় আসার পর থেকে শারীরিক ব্যথার চেয়ে মানসিক ব্যথা আরো বেশি যন্ত্রণা দিচ্ছে। ভয়, অপমান, লজ্জা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অত মানুষের মধ্যে লাবণীকে যেভাবে মারা হয়েছে সেটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। সারা রাত ব্যথায় চিল্লাচিল্লি করেছে হাসান। সে তো ঘুমায়নি, সাথে মীরাবকেও ঘুমাতে দেয়নি। ঘুমে চোখ জ্বলছে ওর। আগে হলে হয়তো সারাদিন না ঘুমিয়েও সারাদিন সেবা করত, কিন্তু এখন কার জন্য এমন করবে সে? যে অন্য কারোর সাথে নোংরামি করতে গিয়ে ধরা খেয়ে মাইর খেয়ে আসে তার জন্য? জিন্দেগি তো না। দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে হাসান একটু ঘুমোলে নিজের বাবাকে কল করলো মীরাব। সে ছাড়া হাসানকে টুকটাক খেয়ালে কে রাখতে পারে ভাবতেই বাবার কথা মনে পড়ল। দেরি না করে বাবাকেই কল করেছে। জামাতাকে চোখে হারায় বলে কথা। কল রিসিভ হতেই সে বলল, বাবা, হাসান অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত। চোখের নিচে গালের অংশ কেটে গেছে, হাত এবং পা ভেঙেছে। বেচারা খুব কষ্ট পাচ্ছে। আপনি কি আসতে পারবেন তাকে দেখতে? সম্ভব হলে বিকেলে একবার দেখতে চলে আসেন। বশির আহমেদ অবাক হলেন। জামাইয়ের খবর মেয়ে এভাবে এখন জানাচ্ছে? তিনি কিছু বলবেন তার আগে মীরাব কল কেটে দিল। মেয়ের এমন ব্যবহারে আরো বেশি করে অবাক হলেন তিনি। বশির আহমেদ আরো ভালোভাবে জানার জন্য কল করলেন, কিন্তু মীরাব কল রিসিভ করলো না। এত তাড়াতাড়ি ফোন কোথাও রাখলো? কাউকে এত ডিটেলস ফোনে জানানোর ধৈর্য তার নেই। জামাতার প্রতি তো অগাধ বিশ্বাস, ভরসা, ভালোবাসা। তাহলে এটুকু শুনে দৌড়ে আসুক। তারা তো দায় পড়েনি, জানানোর প্রয়োজনটুকু বোধ করেছিল বলেই জানালো। বশির আহমেদ সারাদিন পার করে সন্ধ্যার আগে স্ত্রী মোহনা বেগমকে সঙ্গে নিয়ে হাসানের বাসায় এসেছিলেন। তিনি সারাদিন কিছুক্ষণ পর পর মেয়েকে কল করে গিয়েছিলেন, কিন্তু মেয়ে কল রিসিভ করেনি। তাই না পেরে অত দূর থেকে চলেই এসেছিলেন, কারণ হাসানের ফোন বন্ধ পাচ্ছিলেন। ওনারা এসেই দেখলেন হাসানের অবস্থা। সে সারা রাত ঘুমোতে না পারলেও দিনে ঘুমিয়েছে। মীরাব নিজেও পাশের রুমে গিয়ে একটানা কয়েক ঘন্টা ঘুমিয়ে বিকেলে ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিয়েছে। মীরাব ঘুম থেকে উঠে শোবার ঘরে উকি দিতেই দেখেছিল হাসান শুয়ে শুয়ে নিজের ফোনটা ওপেন করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না। মীরাবও সেটা দেখে তাচ্ছিল্যের হাসি এসে রান্নাঘরের দিকে চলে গেল। চায়ের জন্য দুধ গরম বসিয়ে বিড় বিড় করে গেয়ে উঠল, এক কাপ চা বানাই স্বামীর জন্য, এক কাপ চা বানাই স্বামীর জন্য। দুধ দেব, পানি দেব, চিনি দেব, চা পাতা দেব, আর বিষ দেব সামান্য। স্বামীর প্রেমিকার প্রতি ভালোবাসা বেঁচে থাকে যেন। মীরাব 2 কাপ চা করে রুমে এসে হাসানকে টেনে তুলে বসিয়ে দিয়ে দুজনে চা খাচ্ছিল। তখনই বশির আহমেদ সস্ত্রীক বাসায় এসেছিলেন। জামাতাকে এ অবস্থায় দেখে কি যা আফসোস তার। আফসোসের সুরে হাসানকে জিজ্ঞেস করলেন, তোমার এমন হলো কি করে? ইস, কি একটা অবস্থা বাবা। মোহনা বেগম অন্য পাশ বসে মীরাবের মুখের দিকে তাকিয়ে আছেন। মীরাবের মনে কোনো দুঃখ নেই, তিনি তা বেশ বুঝতে পারছেন। মনের দুঃখ খুব তাড়াতাড়ি মুখের ওপর ভেসে ওঠে। মীরাবের মুখটা হাসি হাসি। বাবা ফলমূল নিয়ে এসেছেন, সেখান থেকে কিছু বাবা মার সামনে দিয়েছে। নিজে একপাশে দাঁড়িয়ে মনের সুখে পেয়ারা খাচ্ছে। চোখে মুখে আনন্দের চিহ্ন স্পষ্ট। হাসান বশির আহমেদের প্রশ্নের জবাব সাজিয়ে নিল আরো একবার। বলল, গতকাল অফিসে যায়নি,
শরীরটা খারাপ থাকায় গতকাল প্রায় পুরো দিন ঘুমিয়েছি। সন্ধ্যার আগে উঠে ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার সময় 4জন কালো কাপড় দিয়ে মুখ বাঁধা লোক এসে আমাকে ইচ্ছে মতো মারল। তারপরে এই তো অবস্থা। বশির আহমেদ আফসোস করলেন, হাসানকে পুলিশের সহায়তাও নিতে বললেন। বাড়িতে কাজ আছে বলে বেশি দেরি করতে পারলেন না। আবার এসে দেখে যাবেন বলে জানালেন তিনি। বাসা থেকে বেরিয়ে দরজায় দাঁড়িয়ে মিরাবকে বুঝিয়ে বললেন সে যেন হাসানের সেবা করে। মিরাব বাবা মাকে বিদায় দেওয়ার সময় শুধু মৃদু হেসে বলল, চলছে, সব ধরনের সেবা চলছে। রাতে খাবার গরম করে নিজে হাসানকে মুখে তুলে খাওয়াচ্ছিল। 1 চামচ 2 চামচ এভাবে খাবার যখন প্রায় শেষের দিকে, তখন হাসান মিরাবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে শুধালো, তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না? মিরাব উৎফুল্ল মনে জবাব দিল, না, আমার তো খুব ভালো লাগছে। হাসান ভ্রুকুঁচকে পুনরায় জিজ্ঞেস করলো, খুব ভালো লাগছে মানে? খুব ভালো লাগছে কেন? মিরাবের গলায় কি যেন একটা বেঁধে গেল। সে কাশি দিয়ে বলল, এই যে তোমার সেবা করতে সুযোগই কখন পাই বলো? আমার মন্দ লাগছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। তুমি থানায় যাচ্ছ না কেন, বা পুলিশ ডেকে তাদের বিষয়টা দেখতে বলছো না কেন? এখানে তোমার তো কোনো দোষ নেই। হাসান দীর্ঘশ্বাস ফেলল, বলল, যাদের দেখি নাই তাদের নামে কি বলবো বলো? তাছাড়া থানা পুলিশ মোটেও পছন্দ না আমার, ঝামেলা চাই না, আমি শুধু সুস্থ হয়ে নি। মিরাব তারপর আর কিছু বলেনি। সব জেনে শুধু হাসানের অভিনয় দেখছে। হাসানকে সে খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়েছে। ওষুধ নিয়ম করে খাওয়ার ফলে চোখ থেকে ঘুম তার সরছে না, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। ঘুম আসছে না মিরাবের। প্রথম রাতে একটু ঘুমিয়ে নিল, রাত 12টায় ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুমোতে পারছে না সে। বারবার হাসানের সেই নোংরা নোংরা ছবি, ভিডিওর কথা মনে পড়ছে। মনে পড়ছে আদনানের কথা। মানুষ এভাবেই বুঝি পরিবারের জন্য প্রিয় মানুষ হারায়। আবার কেউ প্রথমে পাবার জন্য কুত্তার মতো পিছে ঘুরে, আর পাওয়া হয়ে গেলে এমন ভাবে ট্রিট করে যেন কোনোদিন ভালোবাসার সম্পর্ক তো দূর, জানা পরিচয়টুকু ছিল না। বিছানা ছেড়ে উঠে বসলো মিরাব। কিছুতেই তার ঘুম আসছে না। কি অসহ্য ব্যাপার সেপার। জোর করে চোখ বন্ধ রেখেও কাজ হচ্ছে না। রুমে ড্রিম লাইট জ্বলছে। পাশে তাকাতেই দেখলো হাসান তৃপ্তি করে ঘুমোচ্ছে। গা কেঁপে উঠল মিরাবের। এই লোকটাকে এখন একদম সহ্য হয় না তার। মনের বিরুদ্ধে গিয়ে যার সাথে মানিয়ে নিয়ে সংসার পেতেছিল, তার করা এত বড় প্রতারণা সে কিছুতেই মেনে নিতে পারেনি। হাসানের এমন ঘুম সহ্য হলো না মিরাবের। মনে রাগ ক্ষোভ এখন পাহাড় সম। হাত পাশে নিজে ভেঙে দিতে পারেনি তো কি হয়েছে? ছোটখাটো গাল গরম করা একটা থাপ্পড় তো দিতেই পারে। দুষ্টমি বুদ্ধি খেলে গেল তার মাথায়। হাসানের দিকে এক পলকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ। এরপর নিজে তাড়াতাড়ি করে কিভাবে শুয়ে পড়বে তার প্র্যাকটিস করে নিল। অতঃপর মিরাব তৈরি এখন। 2 হাতের তালু কিছুক্ষণ ঘষল। এরপর হাসানের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বিদ্যুৎ গতিতে শুয়ে আবার গভীর ঘুমের ভান করে শুয়ে রইল। আচমকা ঘুমের মধ্যে এমন চড়ে ঘুম ভেঙে গেল হাসানের। অস্পষ্ট স্বরে বলে উঠল, মাগো। ফাঁসাতে পারবি? বলতে হবে ও তোকে খারাপ উদ্দেশ্যে রুমে ডেকেছে। তার মতলব খারাপ, প্রায়ই তোর সাথে অশ্লীল আচরণ করে। বাড়ির সব দখল করে বসে আছে। কুকুর বাড়ির বাহিরের বৃত্ত হিসেবেই ঠিক আছে। মনিভর যোগ্যতা নেই। বাড়িতে সহ্য করতে পারছি না আমি। পারবি সবাইকে বলতে? বল পারবি। আবির রুচিকে নিজের রুমে ডেকেছে। রুচি সাধারণত আবিরের রুমে আসে না। এবারের পুরুষগুলোকে তার অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী মনে হয়। বাঘ সিংহের মুখোমুখি সে হতে রাজি, কিন্তু এদের সামনে নিজের ছায়াটাও আসতে চাইবে না। এইবারের পুরুষগুলো ঠিক কতটা নোংরা মনের আর ভয়ঙ্কর স্বভাবের, তাই মানুষটাকে দেখলেই বোঝা যায়। অবশ্য আদনানের বিষয়ে রুচির ধারণা ভিন্ন। আবিরের কথা কানে পৌঁছল ঠিকই, কিন্তু গ্রাহ্য সে করতে পারল না। তাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুচি সর্বদা এমন স্বভাবেরই মেয়ে। কথা কম বলে, কেউ কিছু বললে পছন্দ হলে হ্যাঁ বলে মাথা নাড়ে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির ধমকে উঠল, কি বলেছি শুনতে পেয়েছিস? রুচি কিছু বলল না, হ্যাঁ সূচক মাথা নাড়ল সে।
আবির পুনরায় বলল, পারবি করতে? দুপাশে মাথা নাড়ল রুচি। আবিরের ক্রোধ স্পষ্ট হলো এবার। রুচিকে ধাক্কা দিয়ে বলল, পারবি না কেন? আদনান নাগল লাগে? উনি আমাকে কখনো এমন করেননি। উনি আবার উনি মারাচ্ছিস? শালা, তুই ওর হয়ে কথা বলছিস? কে হয় ও তোর? আমার সামনে ওর গুণগান গাইবি না। উনি যেমন আমি শুধু তেমনই বলছি। আমি যা বলছি তা করতে পারবি না? আমি পারবো না। আবির রুচি না সহ্য করতে পারছে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, কারণ রাগ করে সবাইকে দিয়ে সবকিছু করানো যায় না, করানো উচিত নয়। মেজাজকে শান্ত করলো সে, রাগের উত্তাপ কমিয়ে আনলো। শান্ত স্বরে বলল, তুই আদনানকে ভালোবাসিস? রুচি এবার চোখ তুলে আবিরের দিকে চাইল। মুখে তার কোনো কথা নেই, চোখে শুধু বিস্ময়ের পূর্ণ দৃষ্টি। চোখের আকার বড় হয়েছে। আবির আবার বলল, আদনানকে পছন্দ করিস? মাথা নিচু করে নিল রুচি। আবির ফের বলে উঠল, ভেবে দেখ, তুই এই কাজটা করলে আদনানকে পেয়ে যাবি। আমি নিজে তোদের জন্য নতুন জায়গা কিনে মস্ত বড় একটা প্রাসাদ বানিয়ে দেব। আমার দিকে দেখ, আমি কথা দিচ্ছি, কোনো কিছুর অভাব হবে না তোর। ভালো থাকারও অভাব হবে না, ভালোবাসারও না। রুচি তবুও নিশ্চুপ। আবির নীরবতার সুযোগ নিল। রুচির কাছে এসে ফিসফিস করে শুধালো, চাস না তুই আদনানকে? চাই, সহসা জবাব রুচির। তাহলে কাজটা করছিস? আমি কথা দিচ্ছি, আদনানের দিক থেকে তোর কোনো বিপদ হবে না। আমি যা বলবো তুই শুধু তাই করবি, আর নিশ্চিন্তে থাকবি। আদনান তোরই হবে। বল, পারবি? রুচি পুনরায় দুই পাশে মাথা নেড়ে বলল, পারবো না। আমি ওনাকে পছন্দ করি, এবং ওনাকে আমি চাই। সেটা ওনার কোনো ক্ষতি করে বা ওনার মনের বিরুদ্ধে কিছু করে নিজের করে পেতে চাই না। ভালোবাসা শুদ্ধ অনুভূতি, এখানে কালি লাগাতে নেই। ভালোবাসা কঠিন জিনিস, সবাই ভালোবাসি বলল ভালোবাসতে পারে না। ভালোবাসায় নিঃস্বার্থভাবে আবেগ, অনুভূতি, মায়া মেশাতে হয়। ছোট বাচ্চার মতো তাকে লালন করতে হয়। ভালোবাসায় স্বার্থ মিশলে সেটা আর ভালোবাসা থাকে না। রুচি ফের বলল, তুমি আমার ভালোবাসা আমাকে স্বার্থ মেশাতে বলছো? ওনাকে আমি হাসিল করতে ভালোবাসি না, ভালোবাসতে ভালো লাগে বিধায় ভালোবাসি। উনি যেমন শুদ্ধ পুরুষ, ওনার প্রতি আমার ভালোবাসাটাও শুদ্ধ। রুচির এমন কথাবার্তার কারণে আবির নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে রুচিকে টেনে নিজের দিকে ফেরালো। গালে ঠাস করে চট দিয়ে দরজার দিকে ইশারা করে বলল, যা, বেরিয়ে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা। রুচি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আবিরকে বলল, নোংরা খেলায় নিজেকে মাতিয়ে তুলো না ভাইয়া। আদনান ভাই আকাশের মতো বিশাল, এবং ততটাই উপরে তার মতো মানুষের অবস্থান। জানো তো, উপরের দিকে থুতু ছিটিয়ে দিলে সেটা নিজের গায়ে পড়ে। করো না এসব। আবির রুচিকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দিল। বলল, তোর জ্ঞান আমার লাগবে না। তোর মতো মেয়ের কথা আবির শোনে না। আমার কথা মতো কাজ না করলে খুব খারাপ হবে, এটা মাথায় রাখিস। বলেই দরজা বন্ধ করে দিল আবির। রুচি করিডোরে একা চলতে শুরু করলো। মৃদু হেসে বিড়বিড় করে বলল, কি অদ্ভুত পৃথিবী, তাই না? ভালোবাসার মানুষেরাই ভালোবাসা বোঝে না। রুচি এলো হোসনারা বেগমের কক্ষে। খাটে হেলান দিয়ে উপন্যাস পড়ছিলেন। এই বাড়িতে বই পড়ার অভ্যাস সবচেয়ে বেশি আদনানের। বই পড়ার পর সুন্দর সুন্দর বইগুলো বেছে বেছে মাকে পড়তে দেয় সে। সেখান থেকে সময় সময় রুচিও নেয়। পরে ভালো লাগলে হোসনারা বেগমের সাথে গল্পের আসর বসে। বই ফিরিয়ে দেওয়ার নামে আদনানের কক্ষে একবার প্রবেশাধিকার মেলে তার। আদনানের কক্ষের দরজাটাও তার খুব ভালোবাসার। খাট, ব্যালকনির কাঠের দুই পাল্লার দরজা, পাশেই রাখা ফুলের টব, ঠেসে ঠেসে রাখা বইয়ের শেলফ, কাঠের আলমারি, বসার উঁচু চেয়ার, টেবিলের একপাশে রাখা পুরনো রেডিও, ব্যালকনির দড়িতে শুকুতে দেওয়া তোয়ালে, সবই রুচির বড্ড পছন্দের। আদনানের কক্ষে গেলে খারাপ মন, আদনানকে একপাক্ষিক ভালোবাসার কষ্ট সব দূর হয়ে যায়। হোসনারা বেগম রুচিকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে, মন খারাপ কেন? রুচি জবাব না দিয়ে উল্টো শুধালো,
আমি কেমন মেয়ে ছোট মা? অসম্ভব ভালো মেয়ে। আমাকে ভালোবাসা যায়, ভালোবেসে মাথায় করে রাখা যায়। তাহলে আদনান ভাই একটু ভালোবেসে পায়েও কেন ঠাঁই দেয় না আমায় বলতে পারো? হোসনায়রা বেগম কিছু বললেন না। জবাবে কিছু বলার কথা নেই ওনার কাছে। শুধু আলগোছে মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে নেন তিনি। গুনে গুনে 3 দিন কেটে গিয়েছে। হাসানের অবস্থা আগের মতোই। কে জানে এই অবস্থার পরিণতি কি। মীরাব হাসানকে বলে বাসায় নার্স রেখেছে তার দেখাশোনা করার জন্য। অন্য মেয়েকে বাসায় রাখা জিন্দিগি তো সম্ভব হতো যদি না হাসান এমন হতো। যে মানুষের জন্য ভালোবাসা নেই, সে মানুষ কাকে দেখলো না দেখলো কি বলল কিছুই জানার ইচ্ছে তার নেই। এবং এই বিষয়টি মীরাব নিজেকে দিয়ে খুব তাড়াতাড়ি বুঝতে পারল। হাসানের সত্যিটা সামনে আসার পর অতীত নিয়ে দুঃখ মীরাবের সবচেয়ে বেশি হয়। আদনানকে হারানোর যন্ত্রণায় কান্না করে ফেলে সে। বুকের ভেতর কেমন খসখস করে, কথা বলতে ইচ্ছে করে, জানাতে ইচ্ছে করে ঠিক কতটা কষ্ট পাচ্ছে। আদনানের সাথে কথা বলার ইচ্ছে মাটি চাপা দিতে হয়। সে যদি এই মুহূর্তে আদনানের সাথেকার দূরত্ব গুছিয়ে আবারও মনকে জয়ী করতে চায়, তাহলে তার আর হাসানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ভবিষ্যতে একা জীবন কাটিয়ে দেবে ভেবেও ভবিষ্যৎ নিয়ে ভাবনা এলে সেখানে কোথাও না কোথাও আদনান থেকে যায়। মীরাব রান্নাঘরে কাজ করছিল আর সবকিছু নিয়ে ভাবছিল। এমন সময় আদনানের কল এলো। সচরাচর আদনান মীরাবকে কল করে না। মীরাব হাত মুছে কল রিসিভ করলো। আদনান ওপাশ থেকে সালাম দিয়ে বলল, ফ্রি আছো? মীরাব একবার শোবার ঘরের দিকে দেখে বলল, হ্যাঁ আছি। সন্ধ্যার দিকে প্যান ড্রাইভটা দিতে পারবে? শহরে এসেছেন? হুম। মীরাব দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, ছবি ভিডিও দিয়ে কিছু করতে চাচ্ছি না। তাহলে? একে আমি সব দিক দিয়ে শেষ করব। আপনি পারবেন আমাকে সাহায্য করতে? কি সাহায্য চাও? কি করতে চাও হাসানের? বলতে বলছেন? উল্টো প্রশ্ন মীরাবের। আদনান জানতে চাইল, কি চাও বলো। আমি যদি বলি মৃত্যু? একদিনের মধ্যেও সাদা কাফনের কাপড়ের ওপর মুখ থুবড়ে পড়বে যদি আমি বেঁচে থাকি। এখনো ভালোবাসেন? আদনান কিছুক্ষণ চুপ রইল। মৌনতা কাটিয়ে একসময় বলল, এ ভালোবাসায় শুধু তোমার ভালো চাওয়াটা আছে। তোমাকে চাওয়ার সাহস আমার নেই গুল্লিহাল। তোমার প্রেমিকার কি খবর? স্ত্রীর মুখে প্রশ্নখানা অবাক করলো হাসানকে। হুটহাট মীরাবের কাছে এমন প্রশ্ন আশা করেনি সে। সেদিনের পর থেকে লাবণীর ব্যাপারে কোনো প্রশ্ন তো দূর, তার নামটিও নেয়নি। বেশ কয়েকদিন হতে চলল হাসানের চোখে পড়ার মতো কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে হাসানের বাবা বারবার থানায় যেতে চেয়েছেন, কিন্তু হাসান যেতে দেয়নি। কেন হাসান এমন করছে সেটা অন্যরা বুঝতে না পারলেও মীরাব ঠিকই বোঝে এবং সবটা জানে। পুরনো ঘাতে ক্ষত করতেই প্রশ্নটা করেছে সে। হাসান এই কয়েকদিনে মীরাবের চোখ এড়িয়ে অনেকবার চেষ্টা করেছে লাবণীর সাথে যোগাযোগ করার, কিন্তু পেরে ওঠেনি। লাবণীর সাথে অনেক দিন কোনো যোগাযোগ হয়ে উঠছে না তার। প্রায় প্রতি বেলা একবার করে হলো লাবণীর নম্বরে কল করে সে। প্রতিবার ফোন বন্ধ বলে। ইচ্ছা করে লাবণীর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে। একবার তো চোখের দেখাটা দেখতে পাওয়া যাবে। এভাবে আর কতদিন? যে মেয়েটাকে সে দিনের বেশিরভাগ সময় অডিও কল, ভিডিও কলে রেখে কাজ করত, যার সাথে কথা না বললে মনটা খারাপ লাগতো, সে মেয়েটার সাথে আজ কতদিন হয়ে গেল কোনো রকম কথাবার্তা, যোগাযোগ নেই। পাটা ঠিক হলে তবুও যাওয়া যেত, ওখানে যা হয় হতো। হাসানের শুধু এটাতে আফসোস আর খারাপ লাগা। হাসানকে চুপ করে থাকতে দেখে মীরা পুনরায় বলল, তোমার লাবণীর কি খবর? আমার লাবণী মানে? ভ্রুকোসকে জিজ্ঞেস করলো হাসান। আরে সিরিয়াস হচ্ছ কেন? সিরিয়াস হব না মানে? আমার সাথে ঠাট্টা করছো তুমি? ঠাট্টা করতে পারি না। ভাবো সত্যি জিজ্ঞেস করলাম। তোমার বলার কিছু নেই? আমি প্রমাণ দিতে পারছি না আপাতত। সেটা আমি জানি। জানি মানে জানি। বাদ দাও, কি খাবে বলো? কিছু না। কেন? নাস্তা কিছু খাবে না? বুয়া এসেছে, রান্না করে দিয়ে যাবে। আমি একটু বের হব। কোথায় যাবে? একটু কাজ আছে। কি কাজ? এত জেরা করছো কেন তুমি? তোমার সব ব্যাপারে তো আমি আগ্রহ দেখাই না।
বউ কোথায় যাচ্ছে জানতে চাইতে পারি না? তোমাকে কেন অকারণে এত মারা হলো? তুমি কেন পুলিশ কেস করতে দাওনি? বারবার কাকে এত ফোনে ট্রাই করো? অযথা মেজাজ দেখাও কেন? এসবে আমি আগ্রহ দেখিয়েছি? বলে হাসানের দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল মীরাব। হাসান শুধু একবার শুকনো ঢোক গিলে মুখ ঘুরিয়ে নিল। একটা কথাও মুখ দিয়ে বের হলো না। মীরাব তৈরি হয়ে নিল। সুন্দর একটা শাড়ি পরে নিল সে। চোখে গাঢ় করে কাজল দিল আর ঠোঁটে হালকা লিপস্টিক পরে নিল। হালকা সাজগোজ স্থান পেল তার চোখে, মুখে, পুরো শরীরে। হাসান তাকিয়ে তাকিয়ে শুধু দেখলো। মীরাবের সাজ সম্পূর্ণ করে বের হওয়ার পূর্বে বলল, 1,000-3,400 টাকা হবে? এত টাকা কি করবে? কাজ আছে। কি কাজ? সব তোমাকে বলতে হবে কেন? আমার টাকা নেবে আবার আমার জানা যাবে না? কোথায় যাচ্ছ বলো, আর টাকা কেন লাগবে? শপিং এ যাব। বাসায় ফিরলেই দেখতে পাবে। এবার কথা না বাড়িয়ে দাও। হাসান বিছানার নিচে থেকে টাকা বের করতে করতে বলল, আগে তো এত টাকা খরচ করনি, এখন এত টাকা প্রয়োজন হয় কেন? আগে খরচ হয়নি বলে কি এখনো হবে না? থাকো, আসছি। তুমি কি কোনোভাবে আদনানের সাথে সবসময় যোগাযোগ রাখছো? এখন কি তার সাথে কথা শেষ করতে দিল না মীরাব? হাসানের দিকে আরো একটু এগিয়ে গিয়ে বলল, আমি ওনার সাথে অপ্রয়োজনীয় কথা বা প্রেম বিনিময় করতাম, তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। আপাতত আমার চরিত্রের দিকে আঙুল তোলা বন্ধ করো। বলতে বলতে হাসানের হাত থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল। মীরাবের প্রায় সপ্তাহখানেক আদনানের সাথে কোনো রকম যোগাযোগ নেই। সেদিন প্যানড্রাইভ আদনানের কাছে পৌঁছে দেওয়ার পর আর কোনো কথা হয়নি। মাঝখানে 2-1 বার তাকে রিস করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত করে ওঠেনি। মনে হয়েছে এভাবে মাঝে মধ্যে অল্প কিছুতে আদনানকে কল করলে সেটা অভ্যাসে পরিণত হবে। মীরাবের ধারণা, মানুষকে অভ্যাস বানাতে নেই, অভ্যাস ছাড়তে মাঝে মধ্যে প্রাণ বেরিয়ে যায়। ভেতরে ঝড় বয়, অথচ বাইরের শান্ত পরিবেশ দেখে কেউ কিচ্ছুটি টের পায় না। মীরাব এবং নেওয়াজ সামনাসামনি দাঁড়িয়ে। নেওয়াজের সাথে মীরাবের প্রায়ই কথা হয়। হাসানের কথা জানার পর তাকে অফিস থেকে 3 মাসের ছুটি দিয়েছে। এই 3 মাস হাসান বাসায় থেকে অর্ধেক বেতন পাবে। এরই মধ্যে উকিলের বাসা থেকে দলিল সংগ্রহ করেছে মীরাব। সে সংগ্রহ করেছে বললে ভুল হবে, সংগ্রহ করেছে নেওয়াজ। নেওয়াজ আজ অফিসের কাগজপত্রের সাথে হাসানের কাছে থেকে দলিলে স্বাক্ষর করে নেবে বলে ঠিক করেছে মীরাব এবং নেওয়াজ। কাজ শুরুর আগে মীরা প্রচন্ড ভয় পাচ্ছিল, কোনোভাবে একবার ধরা পড়লে নিজের তো পায়ের নিচের মাটি সরে যাবেই, সাথে নেওয়াজেরও। নেওয়াজ যদিও সাহস দিয়েছে, কিন্তু মীরাবের মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। মীরাব নেওয়াজকে সামনে বসিয়ে রেখে মাকে কল করলো। রিসিভ হতে কুশলাদি বিনিময় করে মাকে অনেক অনেক দোয়া করতে বলল, যেন সে সফল হতে পারে। মীরাব এবং নেওয়াজ সিদ্ধান্ত নিল, মীরাব বাসায় ফেরার 10 মিনিটের মাথায় নেওয়াজ বাসায় যাবে। হলো তাই। মীরাব নেওয়াজের সাথে সমস্ত রকম কথা শেষ করে চোখের সামনে যা ভালো লাগলো তাই কিছু জামা কাপড় কিনে বাসায় ফিরল। মীরাব রান্নাঘরে কাজ করছিল, এমন সময় কলিং বেল বেজে উঠতেই হাসান শোবার ঘর থেকে মীরাবকে ডেকে বলল, কেউ এসেছে, দরজা খুলে দাও। মীরাব কাজ ফেলে রেখে দরজা খুলে দিল। নেওয়াজের সাথে চোখাচোখিটা হলো। নেওয়াজ আস্তে করে বলল, আপাতত রান্নাঘরেই থাকো, কাজের সময় এসো না। কাজ হয়ে গেলে আমি বাসায় যাওয়ার আগে সামনের রুমে রেখে যাব, বা তোমার হাতে দিয়ে যাব, তুমি রেখে দিও। মীরাব মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাসানের কাছে গেল। বলল, তোমার অফিসের কেউ এসেছে তোমার সাথে দেখা করতে, সামনের রুমে দাঁড়িয়ে আছে, ডেকে দেব? হাসান বুঝতে পারলো না কে এসেছে, তাই সে মীরাবকে ডেকে দিতেই বলল। মীরাব ডাকতেই নেওয়াজ প্রবেশ করলো। মীরাব কথা বলতে দিয়ে সে চলে গেল নাস্তার ব্যবস্থা করতে। বুয়াকে তখন বলে গিয়েছিল, সবটা রেডি করে গিয়েছে, এখন শুধু তৈরি করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তায় মীরাবের প্রায় 10 মিনিট কাটলো রান্নাঘরে। যদিও মাঝে মধ্যে উকি দিয়েছে এবং কথা বলতে দেখেছে দুজনকে। নাস্তা সাজিয়ে সে পৌঁছে দিয়ে পাশের রুমে গিয়ে বসলো। নেওয়াজ অফিসের সমস্ত কিছু খোলাসা করলো হাসানের কাছে। হাসান গুরুত্বপূর্ণ একটা পদে ছিল, তার অনুপস্থিতি কোম্পানির জন্য ক্ষতিকর। হাসানের সুস্থ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই অফিস থেকে নতুন কাউকে কিছু সময়ের জন্য নেবে
এবং হাসানকে তার অর্ধেক বেতন দেওয়া হবে। হাসান সুস্থ হলে পূর্বের অবস্থানে আবার ফিরতে পারবে। এসবের লিখিত একটা পেপার তৈরি করেছে কর্তৃপক্ষ। নওয়াজ বকে কিছুটা সাহস সঞ্চয় করে নিল। হাসানকে বলল, পেপারটা চাইলে পড়ে নিতে পারে। হাসান নেওয়াজের হাত থেকে পেপারটা নিল, বলল, দাও দেখি। মীরাব দেয়ালের ওপাশে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। হাসানের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বারবার শ্বাস নিচ্ছিল সে। নওয়াজ নিজেও একটু ভয় পেল, তবু স্বাভাবিকভাবে বসে থাকার চেষ্টা করলো সে। হাসান কলমটা হাতে নিয়ে বলে উঠল, অফিসের পেপার এত খুঁটিয়ে পড়ে আর কি করব? যে কয়েকদিন ছুটি দিয়েছে, তারপর আমি অফিসে যেতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে আর কিছু পড়তে হবে না। আমি পড়ে দেখেছি, সব ঠিক আছে। তবুও তোমার একবার পড়ে নেওয়া উচিত। তুমি পড়েছো তাতেই হবে, বলে একে একে কয়েকটা পৃষ্ঠায় স্বাক্ষর করলো হাসান। মীরা বউকি দিয়ে এক পলকে দেখে যাচ্ছে। হাসান একে একে সবগুলোতে স্বাক্ষর করে দিল। হাফ ছেড়ে বাঁচলো মীরাব। নওয়াজ বেশি দেরি করলো না, করা উচিত না বলেই। সবকিছু গুছিয়ে রওনা দিল সে। মীরাব দরজা আটকে দিতে গিয়ে সাফল্যের হাসি হাসলো দুজন। নওয়াজ দলিলটা হেসে মীরাবের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখনো কাজ বাকি হয়তো কিছু। তুমি এটা নিয়ে জলদি আবার উকিলের কাছে যাবে। মীরাব দলিলটা নিয়ে নেওয়াজের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, ভাইয়া, আপনি মিষ্টি নিয়ে বাসায় যাবেন, বাকিটা আমি দেখে নেব। এবার শুরু হবে আসল খেলা। এটারই অপেক্ষায় থেকে কত কিছু অসহ্যকর লাগা সত্ত্বেও চুপ থেকেছি। নেওয়াজ সাবধানে সব করবে, গুড লাক, বলে মৃদু হেসে বেরিয়ে গেল। হাসানের জব থেকে বিরতি নয়, সোজাসুজি জব চলে গিয়েছে। এটা জানা গেল কিছুদিন পরে। তবে অফিসে ভালো পারফরমেন্স করায় বিবেকবোধ থেকে আগামী 6 মাস অর্ধেক বেতন হাসানের অ্যাকাউন্টে ঢুকবে। কথাটা জানার পর হাসানের মাথা আকাশ ভেঙে পড়ল। মীরাবের মধ্যে কোনো ভাবাবেগ বোঝা গেল না। সে পূর্বের মতোই স্বাভাবিক। হাসানের দুশ্চিন্তা তাকে আর স্পর্শ করে না। সে আজকাল হাসানের দুর্ভোগ দেখেই খুশি। খোঁজ করে হাসানকে ভালো ডাক্তার দেখানো হয়েছে, তার ওষুধ চলছে। মাত্র কয়েকদিন ওষুধ চলার পর হাসানের পায়ের উন্নতি দেখা দিয়েছে। সে কিছুটা নিজে নিজে চলার সাহস করতে পারে এবং চলতেও শুরু করেছে। হাসানের দেখাশোনার জন্য যাকে রাখা হয়েছিল তাকে বিদায় করা হলো। প্রতিদিন বিকেলে 2-1 জন বন্ধু এসে হাসানকে নিয়ে যায় এবং রাত 9টার দিকে বাসায় পৌঁছে দিয়ে যায়। মীরাব সন্দেহ করছে হাসানের সাথে লাবণীর আবার যোগাযোগ হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি, কারণ তার কাছে খবর এসেছে হাসানকে 2-1 দিন লাবণীর বাসার আশেপাশে দেখা গিয়েছে। মীরাব কয়েকদিন ধরে একটা বিষয় ভেবে চলেছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বলতে গেলে। কিছুতেই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না সে। এই বিষয়ে কার সাথে খোলামেলা আলাপ করবে সেটাও খুঁজে পাচ্ছে না। যদিও এতদিনে কোনো দোটানায় পড়লে আদনানের কথা তার মাথায় আসে, কিন্তু পরক্ষণেই সেটা সে মাথা থেকে বের করে দেয়। সে বুঝতে পারে আদনান নিজেও দূরত্ব রেখে চলে। উচিত তো সেটাই। সম্পর্ক ভালো হোক বা খারাপ হোক, মীরাব যে অন্য কারো স্ত্রী। সম্পর্ক এখনো বর্তমান। সুতরাং এক্ষেত্রে প্রাক্তনের সাথে টুকটাক প্রয়োজনীয় কথাবার্তাও সমাজের কেউ ভালোভাবে নেবে না। হাসান বাসায় নেই। আজ আবার চেক আপে গিয়েছে। চলতি মাসে 1 সপ্তাহ পর চেক আপে যেতে বলেছে ডাক্তার। ডাক্তারের ওখান থেকে সে একবার অফিসেও যাবে। জানতে চাইবে জব থেকে কেন বের করে দেওয়া হলো তাকে। হ্যাঁ, গুরুতর আঘাত সে পেয়েছিল। হাসান প্রথম নিজেই ডাক্তার দেখাতে চায়নি বলে বেশি ভুগতে হয়েছে। কিন্তু এখন তো সে প্রায় সুস্থ। এখন কথা বললে আবার সব ঠিক হয় কিনা সেটা জানতে হাসান আজ অফিসে যাবে। হাসানের অফিসের কথা মীরাবের মনে পড়তেই সে নেওয়াজকে কল করলো। অফিস টাইম। কল রিসিভ করবে কিনা সেটাও সে জানে না। মীরাবের উচিত ছিল ব্রেক টাইমে কথা বলে নেওয়া, কিন্তু সে সেটা ভুলেই বসেছে। ব্যালকনিতে পায়চারি করছে সে। ফোনটা কানে, রিং হচ্ছে। একবার কলটা কেটে গেল। দ্বিতীয়বার দিতে গিয়েও আর দিল না সে। বসলো একটু, অপেক্ষা করতে থাকলো নেওয়াজের কলের। নেওয়াজ কল ব্যাক করলো 10 মিনিট পরেই। ফোনটা মীরাবের হাতেই ছিল বিধায় সাথে সাথে রিসিভ করলো। করুণ স্বরে বলল, আমি বোধহয় ভুল সময়ে কল করেছিলাম ভাইয়া। ওপাশ থেকে জবাব এলো, ততটাও ভুল সময় নয়।
আসলে একটু ব্যস্ত ছিলাম, আর কল এসেছিল, বুঝতে পারিনি। ফোন সাইলেন্ট ছিল। তারপর কি অবস্থা বলো, কেমন আছো? হাসানের কোনো সুরা হলো? বাড়ির কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো চলমান। আচ্ছা আচ্ছা, এরপর কি করবে ভাবছো? বলবো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, দ্বিধায় আছি। ভাই ভাবো না, বলে ফেলো। ভাবছি লাবণীর বাসায় যাব। গিয়ে হিসেব করে দেখলাম লাবণীকে হাসান প্রায় 5 থেকে 6 লাখ টাকার উপহারই দিয়েছে। বাইরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া তো বাদই দিলাম। উপহারগুলো আমার ফেরত নিতে হবে, সেগুলো আমি প্রয়োজনে রাস্তায় ফেলে দেব, তবুও তার কাছে থাকতে দেব না। পারবে ওগুলো ফিরিয়ে আনতে? মাথায় রেখো, হাসান জানলে কিন্তু বিপদ হবে। মীরাব একটা দীর্ঘশ্বাস ফেলল, চাপা স্বরে বলল, হাসান জানলে কি হবে? আমার আর কি হওয়ার বাকি আছে বলুন তো? নওয়াজ নিজেও মৃদু গলায় বলে উঠল, তোমাদের মতো ভালো মেয়েদের সাথেই যে এসব কেন হয়? মীরাব হাসল, বলল, আমার যা উচিত হবে। তোমার উচিত মনে হলো অবশ্যই উচিত। কোনো হেল্প লাগলে জানিও। সেটা লাগবে। আমি আমার বোনের জন্য অলয়ে যাচ্ছি। মীরাব ভরসা পেল। অফিসের ব্যাপারটা মাথায় আসতে বলল, ভাইয়া, আজ হাসান সম্ভবত অফিসে যাবে। আপনি প্লিজ দেখবেন লুকোনো বিষয়টা যেন কোনোভাবেই এখনই সামনে না আসে। আমি নিজেই পরে জানিয়ে দেব, সেটা সমস্যা নেই, কিন্তু এখনই জানানো যাবে না। আমার কাজ বাকি। নওয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কোন বিষয়টার কথা বলছো বলো তো? হাসানের জব যাওয়ার জন্য আমি দায়ী। আমি হাসানকে জব থেকে বের করে দিয়েছি, সেটা। স্যারকে বলবেন আমার বিষয়টা যেন সামনে না আনে। নেওয়াজ আশ্বস্ত করে বলল, তোমার কোনো ভয় নেই, এখানে তোমার ভাই আছে। তাছাড়া আঙ্কেল তোমাকে স্নেহ করেন। আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি এখনই। ধন্যবাদ ভাইয়া। শুকনো ধন্যবাদ চলবে না। মীরা ভেসে বলল, তাহলে আরেকদিন বিরিয়ানি রান্না করে অফিসে চলে এসো। আমি আর স্যার অপেক্ষায় থাকব। অবশ্যই আসব। নওয়াজ গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলে উঠল, খবরের কাগজ পড়ো। খবরের কাগজের প্রতি মীরাবের আগ্রহ কোনো কালই ছিল না। হাসান বাসায় কাগজ নেয় বিধায় মাঝে মাঝে পড়া হয়, কিন্তু অনেক দিন হয়ে গেছে কাগজ পড়া হয় না তার। সে বেশ অনাগ্রহ দেখিয়ে বলল, উহু। তাহলে চাঞ্চল্যকর খবরগুলো মিস করে গেলে। কি খবর বলুন তো? গত 1 বছর ধরে কোন এক লোক বা মহিলা শহরে বেআইনি কাজ করে চলেছে। শুরু হয়েছিল পাশের জেলা শহরে। ওখানে গত 6 মাসে 11 জন নিজের পুরুষাঙ্গ হারিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা পরকীয়া এবং বাহিরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। মাঝে 3 মাস মতো বন্ধ ছিল সবকিছু, কিন্তু কিছুদিন হলো আমাদের শহর এবং আশেপাশে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেবার তো একজন মারা গিয়েছে। 2 সপ্তাহ ধরে আরো 3 জনকে আক্রমণ করা হয়েছে, কিন্তু একজন বেঁচে গিয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। মীরা উৎফুল্ল মনে বলে উঠল, এগুলো ধ্বংস কেন হয় না? এরা জাহান্নামের খড়ি হোক। যিনি এই কাজ করছেন তাকে সম্মান জানাই। দেশের আইন যা করতে পারছে না, তিনি তা করছেন। ওনার ভালো হোক। এই বিষয় নিয়ে আরো কিছুক্ষণ কথাবার্তা চলল দুজনের। কথা শেষ হলে কল কাটলো মীরাব। সিদ্ধান্ত নিল কালই সে লাবণীর বাসায় যাবে। সব ফিরিয়ে আনার সাথে সাথে লাবণীর শাস্তি বাড়ি আসবে সে। খন্দকার বাড়ি। দিনের শেষ ভাগে বাড়ির পেছন পুকুরটার পানিতে এসে পড়ে সোনালো রোদ। প্রকৃতি হয়ে ওঠে চঞ্চল। পুকুরের বাঁধানো ঘাটের পাশে মোটাসোটা একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। থেকে থেকে প্রবল বাতাস এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছে সবকিছু। ঘাটের সবচেয়ে নিচের সিঁড়িতে বসে পানিতে পা ডুবিয়ে রেখেছে রুচি। গাল বেয়ে পানি ঝরছে, কারণ নেহাত ছোট নয় এবং আজই প্রথম নয়। বাম হাত এবং বাম গাল পানি দিয়ে ধুয়ে এবং ডলাডলি করে লাল টকটকে বানিয়ে ফেলেছে। মাঝে মধ্যে ফুফিয়ে উঠছে। আদনান মাত্রই বাড়িতে এসে ঠান্ডা পানিতে গোসল করে বের হয়েছে। ব্যালকনিতে এসে কাপড় শুকাতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মাথা এবং শরীর ভালোভাবে মুছে নিচ্ছিল। চোখ জোড়া এদিক ওদিক ঘুরতে ঘুরতে থামলো পুকুর ঘাটের সিঁড়িতে গিয়ে। রুচিকে একা একা এই অসময়ে সেখানে বসে থাকতে দেখে খুব একটা স্বাভাবিক মনে হলো না তার। রুচিকে সাধারণত এভাবে বাড়ির 4 দেওয়ালের বাহিরে কোথাও যায় না।
মেয়েটা যেমন চুপচাপ তেমনই ঘর কোনো স্বভাবের, সারাক্ষণ নিজের ঘরেই পড়ে থাকবে। আদনান কক্ষে ফিরে নিজের পাঞ্জাবিটা পরে নিল। এমনি তো এই সময় গ্রামের সালিশের কাজে বের হতেই হতো। ফোনটা পকেটে নিয়ে হাতে ঘড়িটা পরে ভেজা চুলগুলো হাত দিয়ে পেছন দিকে দিতে দিতে বের হলো। পথে কারো সাথে দেখা হলো না। এ সময় সবাই নিজ কক্ষে অথবা রান্নাঘরে ব্যস্ত থাকে। আদনান দ্রুত গতিতে পুকুর পাড়ের উদ্দেশ্যে হেঁটে চলল। পা জোড়া একেবারে এসে থামলো পুকুরের উপরে সিঁড়িতে। গলা খাকারি দিতে ঘুরে তাকালো রুচি। সাথে সাথে উঠে দাঁড়ালো সে। উঠে এলো উপরে, মাথা নিচু করে দাঁড়ালো সে। আদনান রুচিকে একবার পর্যবেক্ষণ করে হাত এবং গালের অবস্থা দেখল। কিছু বলবে তার আগে রুচি বলে উঠল, কখন এলেন আদনান ভাই? ঘন্টা খানেক। তোমার কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কখন থেকে দেখছি এখানে একা বসে আছো। রুচি মাথা তুলে চাইল। আদনান খেয়াল করলো রুচির চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। গাল টুকটাক দেখা গেলে এবার বোঝা গেল রুচি নিজেই নিজের গালে আঘাত করেছে। আদনান অবাক মিশ্রিত কণ্ঠে বলল, এ কি অবস্থা করেছো নিজের? কি হয়েছে তোমার? রুচি কান্না যেন ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইল। কান্না আটকাতেই ফুঁফিয়ে উঠল সে। বলল, কিছু হয়নি। বল আমাকে, ধমকের স্বরে বলল আদনান। তেমন কিছু না, বলতে বলেছি। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সে। রুচি শব্দ করে কেঁদে ফেলল। হেসকে তুলে বলল, আলতাফ ভাইকে বাহিরের কোনো কাজে দিলে হয় না? সে যেন বাড়ির কোনো কাজে না থাকে। ভ্রু শটান বিস্তৃত করল আদনান। এসব আকার ইঙ্গিত বোঝা তার জন্য কঠিন কিছু নয়। তাছাড়া আলতাফকে সে কিছুটা হলে চিনেছে। আলতাফ এ বাড়িতে কাজ করে। কখন কি লাগবে, কতটা লাগবে ইত্যাদি সব বিষয় দেখাশোনা করে। বাড়িতে কখন কোন বাজার ঢুকবে সেটা অবধি সে দেখে। মা বাবা মারা যাওয়ার পর থেকে সে এ বাড়িতে আশ্রিত হিসেবে থেকে গিয়েছে। সবাই ভালোবাসে তাকে। তবে তার যে চরিত্র গুরুতর সমস্যা থাকতে পারে সেটা অনুমান করতে পারেনি আদনান। সে যা অনুমান এখন করছে সেটা সঠিক কিনা তা জানতে রুচিকে জিজ্ঞেস করলো, কি করেছে সে? রুচি নিশ্চুপ। আদনান ফের জিজ্ঞেস করলো, কখন ঘটেছে? কিছুক্ষণ আগে। হাতে আর গালে ছুঁয়েছে? রুচি আবারও নিশ্চুপ। আদনান ধমক দিয়ে বলে উঠল, বাজেভাবে স্পর্শ করেছে? রুচি উপর নিচ মাথা নেড়ে ফুঁফিয়ে উঠল। আদনান হাত মুঠ পাকালো। হাতের শিরাগুলো জেগে উঠল নিমিষেই। রুচিকে আর কিছু না বলে ছুটে চলল বাড়ির সদর দরজার দিকে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।